তো তোমরা আমার ও যেটা তোমাদের মনিটর যেটা বললো যে তোমাদের ক্লাসের কি কি পরীক্ষার কি কি ব্যাপারে তোমাদেরকে একটু তোমাদের কোয়ারি ছিল ওই সম্পর্কে একটু কথা বলি। তো সবাই কি আসছো? যাদের নাম আর ছবি দেখা যাচ্ছে এরা কি আছে নাকি ছবি দিয়ে চলে গেছে? এই 28 পূজা সরকার বলো তো দেখি তুমি আসছো নাকি? 28 প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট। 34 আছে? ইয়েস ম্যাম। মেয়েগুলো আসবে, এই ছেলেগুলো আসবে না। ওই 39 কই? 39। আর তোমাদের রোল নাম্বার 43 মানে সে ফ্রিকোয়েন্টলি অ্যাবসেন্ট থাকে। আর একটা 47 48 এরা ফ্রিকোয়েন্টলি অ্যাবসেন্ট থাকে। 34 48 34 না সরি 48 49 43 তোমাদের কিন্তু পার্সেন্টেজ কম। আমি ক্লাসে ওই দিন দেখছি তোমাদের পার্সেন্টেজ নাই, এখানেও তো আসে নাই, আজকেও আসে নাই। তো যারা আসো নাই তারা এই কম ক্লাসের মধ্যেই, যেহেতু তোমরা তোমাদের সেন্টআপের সমস্যা হবে, এই কম ক্লাসের মধ্যেই যারা আরো কম আসতেছো তারা একটু বুঝে শুনে থাকবা, ঠিক আছে? তো আজকে হচ্ছে তোমাদের যে তোমরা আমাকে আমার ওই শাখাওয়াত যেটা বললো যে তোমরা জানতে তোমাদের কিছুটা মানে পরীক্ষার সিস্টেম সম্পর্কে তোমাদের একটু মানে ইয়ে ছিল প্রবলেম যে কিরকম পরীক্ষাটা হয় গাইনি অফস পরীক্ষা। তো রিটেন পরীক্ষা তো সবাই জানো 100 মার্কের, অপস হবে 100, গাইনি হবে। তো তার মধ্যে অসপি হবে 20, সরি অসপি না মানে এমসিকিউ, এমসিকিউ 20 হবে। সেটা হচ্ছে তোমাদের 15 মিনিট সময় থাকবে। 15 মিনিটের মধ্যে তোমরা এগুলা আনসার করবা, 20 মার্কসের এমসিকিউ। এখন এটাতে তারপরে অনেক ক্ষেত্রে এখন কিছু সিঙ্গেল বেস্ট অ্যান্সারও মনে হয় দেওয়া হয় এবার পরীক্ষা দেখলাম। আর ট্রু ফলস তো অ্যাজ ইউজুয়াল থাকেই এই জিনিসগুলা। এছাড়াও এখানে আর তারপরে থাকবে 80 মার্কসের পরীক্ষা, এ গ্রুপ বি গ্রুপ এইভাবে থাকবে। তো সেই অনুযায়ী তোমরা আনসার করবা। অনেক সময় হচ্ছে 4টা দিতে বলে, অনেক সময় 5টা দিতে বলে। যখন যেটা পরীক্ষায় কোয়েশ্চেনটা দেখবা ভালো করে, দেখে তারপরে আনসার করবা, কয়টা কোয়েশ্চেন, নাম্বার কি, তারপরে মার্কস ডিস্ট্রিবিউশন সবকিছু। তো রিটেন পরীক্ষা যেটা সবাই জানো, সেটা এতদিন 5 বছর হয়ে গেছে। মেডিকেলের রিটেন পরীক্ষা সম্পর্কে তোমাদের নতুন করে আজকে আর বলার কিছু নাই। সবাই চেষ্টা করবা কোনো প্রশ্ন যদি ছেড়ে না আসো, যা পারো মোটামুটি ধারে কাছে লিখবা। একদম অ্যাবসার্ড জিনিস লিখলে তো নাম্বার পাবা না। যা ইচ্ছা বানায় লিখলে খাতা কি আর দেখে না? খাতা অবশ্যই দেখা হয়, না দেখে কেউ নাম্বার কি আর পায় নাকি? একটা ভালো খাতা, ভালো করে পড়া খাতা, এটা তো সবাই দেখবেই। আর মোটামুটি তোমরা যদি সবগুলো আনসার করতে পারো এবং আহ, কিছুটা ভালো লিখে আসো, তাহলে তো পাশ করা খুবই ইজি। পাশ করা কোনো কষ্টের কিছুই না। কোনো রিটেনে কোনো কিছু ছেড়ে আসবে না, কোনো কিছু ছেড়ে আসবে না, এবং হচ্ছে মোটামুটি লিখে আসবা, যা পারো লিখে আসবা। তো সেটা হলে ধরো তোমাকে একটা কোয়েশ্চেনে 5-এর মধ্যে ধরো হাইয়েস্ট 3.5 বা 4 দেয়, 4ও তো কম দেয় না সাধারণত। হলে তুমি কিছু যদি লিখো এটলিস্ট 1-2 পাবা। আর একদম যদি কোয়েশ্চেনের সাথে কোনো সম্পর্কই নাই, যা মন চাই লিখলা, তাহলে তো নাম্বার হবে না, এটা তো জানা কথাই। খালি পৃষ্ঠা ভরাইলে তো নাম্বার পাওয়া যায় না। একদমই যদি কিছুই না লিখো নাম্বার কম পাবা, নাম্বার পাবেই না। সেটার জন্য একটু কষ্ট করা, একটু আগের আগের মানে প্রিভিয়াস রিটেন কোয়েশ্চেন গুলো একটু দেখা, যে এখান থেকে আসতেছে এইভাবে আমার কি প্যাটার্নের কোয়েশ্চেন হয়, এইগুলা সম্পর্কে একটু তোমাদের নিজেদের কোয়েশ্চেন ব্যাংক যেগুলো আছে ইয়ের কি বলে পুরানো পরীক্ষার প্রশ্ন তো পাওয়াই যায়, সেগুলো দেখে এখন থেকে প্রিপারেশন নাও। তোমাদেরকে আমি প্রথম যখন ক্লাস শুরু হয়েছিল তখন একটা কথা বলছিলাম, তোমাদের গ্রুপে সব গ্রুপেই আমি এই কথাটা বলি যে আগে কি করতো ব্লকেই ওরা মানে আমরা বলতাম আর কি, ব্লকে তোমরা হচ্ছে রিটেন ভাইবা সবকিছু একটা যে সাবজেক্টের ব্লকে যাওয়া, সেই সাবজেক্টের ব্লকের মানে পুরাটা যাতে গুছায় ফেলতে পারো, কারণ তখন ব্লকের পরে সময় থাকতো না, তখন হচ্ছে
ওই ফাইনাল যে অ্যাসেসমেন্ট ওইটা হয়তো সাথে সাথে ব্লক ফাইনালও হয়তো, এটা একটা তোমরা পাচ্ছ না, এটার জন্য তোমাদের আসলে একটু সাফারিংস থাকবেই। কারণ ব্লক ফাইনাল যেটা হয়তো আমরা হচ্ছে কেস নিতাম, ভাইবা থাকতো, মোটামুটি স্টুডেন্টরা বুঝে যাইতো। তো এই সময়েও হচ্ছে আর তো তোমাদের গাইনি তো ব্লক শেষই, যা কোয়েশ্চেন ছিল, যা মানে যে টপিকস গুলো ছিল এই টপিকস গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এগুলা থেকেই তোমার রিটেন বলো ভাইবা বলো এগুলা চিন্তা করে এগুলা দেওয়া হয়েছে এই টপিকস গুলা। আর বাদ বাকি একটা দুইটা তো থাকবেই, এখানে সেখানে বেসিক কিছু থাকবে। তো ওই জন্য বলতেছিলাম যে তোমাদেরকে এই সময়টা প্রিপারেশন পুরোপুরি রিটেনের যে টপিকস আজকে পড়ানো হচ্ছে সেই টপিকস এর রিটেনে কি কি কোয়েশ্চেন আছে এগুলো আমরা দেখে ফেলি, ভাইভাতে কি কি ধরা হয়। ভাইবার প্রশ্নগুলো তো ম্যাডামরা বলতেছেনই, পরীক্ষা যখনই পড়াচ্ছেন তখনই তো বলতেছেন। তো এই রিটেনের এই জিনিসগুলা টপিকস চ্যাপ্টার ধরে ধরে রিটেন গুছাও, রিটেন গুছায় রিটেন রিটেন কোয়েশ্চেন পড়া শুরু করো, বই থেকে দেখো, জটিল বই পড়তে চাইলে পড়ো। কিন্তু জটিল বই যদি পড়ো এখানে অনেক ভুল থাকে, মেন বইয়ের সাথে কারেকশন করে তারপরে পড়বা। রিটেন কিভাবে লিখতে হয়, কিভাবে কোয়েশ্চেন আনসার করতে হয় সেইভাবে এখন থেকে রেডি করো। আর আরেকটা জিনিস যেটা তারপরে আসবে, অবসেরও একই ব্যাপার, গাইনিতেও একই ব্যাপার। তো আর হচ্ছে তোমাদের যে যেটা মানে ভাইভাতে কিরকম থাকে, ভাইভাতে থাকবে তোমার প্রথমে একদিন, তারপর একদিন অসপি থাকবে। সব সেন্টারে একই দিনে অসপি হবে, সবাই একসাথে অসপি পরীক্ষা দিবা। তো অসপি তো জানোই 10টা স্টেশন থাকবে। অসপির কি তোমাদের কিছু ওই যে শারমিন ম্যাডাম কি পড়াইছে ইনস্ট্রুমেন্ট, তারপরে হচ্ছে স্পেসিমেন এগুলা ছবি দেখে দেখে? জি ম্যাম। একদিন ক্লাস নেওয়া হয়েছিল, আরেকদিন মনে হয় নিচে নাকি? ম্যাম একদিন ক্লাস হয়েছিল। আরেকদিন হবে, ওই সামনের বৃহস্পতিবারে মনে হয় ক্লাস আছে, 2 দিনে পড়াবে আর কি। তো আর পাটোগ্রাফ থাকতে পারে, আমি যেটা পাটোগ্রাফ ওই দিন পড়াইলাম। আচ্ছা পাটোগ্রাফে কি আর সমস্যা ছিল নাকি তোমাদের? মাঝখানে একটা কথা জিজ্ঞেস করে নেই, সমস্যা ছিল? সমস্যা ছিল না ছিল না? ছিল থাকলে ছিল, না থাকলে নাই, থাকতেই তো পারে। কোনোটা কথা বলে নাই, কথা বলতেছে না কেন? তোমরা কি পাটোগ্রাফ বুঝছো না বুঝো নাই? ম্যাম সম্ভবত কারো কোনো সমস্যা নেই। সবাই কি ঘুমাই গেছে নাকি ক্লাসে এসে, না কি করতেছে আমি তো বুঝতেছি না সবার সমস্যাটা। মানে সবাই যে ক্লাসে কোনো কথা বলে না, রেসপন্ড করে না, এটা তো মানে এই যে অনলাইন ক্লাসগুলো হয় এই জন্য আমার এগুলো খুব বিরক্ত লাগে। এই বসে নাম দিয়ে সবগুলা গিয়ে ধরো ঘুমায় থাকে বা ঘুরে আসে, যা হয় একটা কিছু করে। যাই হোক করুক, পরীক্ষার রেজাল্টে আর তো পড়ানো হবে না, এটাই শেষ। এটাই, এটা থেকে যদি এতবার পড়ানোর পরেও জিজ্ঞেস করার পরেও তোমাদের সমস্যা তোমরা না বলো তাহলে কেমনে হবে? আচ্ছা যাই হোক আসে, তারপরে হচ্ছে তোমাদের ওসপি হবে 100 নম্বরের, 10টা স্টেশন থাকবে, খুবই ইজি এগুলা। এগুলা হচ্ছে কাউন্সিলিং থাকবে একটা দুইটা। তারপরে হচ্ছে স্ট্যাটিক কোয়েশ্চেন থাকবে। তারপরে তোমার থাকবে ইনস্ট্রুমেন্ট, এখন তো বলছে, বলো কে বলবা? ইনস্ট্রুমেন্ট স্পেসিমেন এগুলা থাকবে। তারপরে পাটোগ্রাফ একটা থাকবে সাথে, মানে এগুলো মানে প্রভাবল সেটা বলতেছি, বুঝতে পারছো? ওই যে ইয়েগুলা তোমাদের ফার্মাকো থেরাপিউটিক্স তো পড়ানো হয়েছে, অক্সিটোসিন মিসোপ্রোস্টল ট্যাবলেট এগুলো, এগুলা ছবি বা এগুলা স্পেসিমেন এগুলা থাকতে পারে, সেখান থেকে এটা সম্পর্কে জিজ্ঞেস করবে, মানে কোয়েশ্চেন দেয়া থাকবে। তো এই গেল হচ্ছে 10টা স্টেশন থাকে তোমার ওই ভাই অস্পির। এরপরে হচ্ছে তোমরা ভাইভাতে আসবা, ভাইভাতে হচ্ছে তোমাদের পুরো ব্যাচকে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করা হয়, এগুলো তো জানোই তোমরা। তো প্রথমে যে পরীক্ষা দিতে ঢুকবা আমরা হচ্ছে কেস দিব, তোমাদেরকে পেশেন্ট থাকবে 12 জন 13 জন, মাঝে মাঝে বেশি স্টুডেন্ট থাকলে 15 জনও থাকে, 15-16 জন, না আরো কমও থাকতে পারে স্টুডেন্টের সংখ্যা অনুযায়ী। তো গাইনি কেস আর হচ্ছে অপস কেস, প্রথমে লটারির মাধ্যমে তোমাদের তোমরা কেস দেয়া হবে, অপস এবং গাইনি দুইটা আলাদা করে। তো যার যার বেডে যার যার চলে গেলা ইয়েতে, যে পেশেন্ট যে পাইছো সেই বেডে চলে গিয়ে সবাই হচ্ছে হিস্ট্রি নেওয়া শুরু করবা, এক্সামিনেশন করা শুরু করবা। তো হিস্ট্রি এক্সামিনেশন এগুলার পরে তোমাদেরকে
আমরা তার ফাঁকেই তোমাদের আধা ঘন্টার সময় থাকে, তো তার ফাঁকেই ভাইবা বোর্ড শুরু হয়ে যাবে। যার অপস আছে তার অপস দিয়েই সম্ভবত শুরু হয়, আর গাইনি যার আছে গাইনি দিয়ে শুরু হয়। তো ভাগ করে কেউ যাবা অপসে, কেউ যাবা গাইনিতে, যার ওই 2 ভাগ করে দেওয়া হবে। এভাবে ভাইবা শুরু হয়ে যাবে, বোর্ড ভাইবা। বোর্ড ভাইবা হওয়ার পরে আর এদিকে তোমরা যা মানে বাকিরা এক এক দুজন করে পরীক্ষা দিবে বোর্ড ভাইবা, আর বাকিরা হচ্ছে ইয়ে করবা, ওই কেস লিখতে থাকবা। কেস কিন্তু পুরাটা সেলিয়েন্ট ফিচার না, পুরা কেস সুন্দর করে লিখতে হবে, পুরাটা কেস হিস্ট্রি যাকে বলে একদম ফার্স্ট টু লাস্ট কেস গুছাবা। গুছানোর পরে কেস হয়ে গেল, কেস লেখা শেষ হলো, তারপর আমরা তোমার মানে কেসের পরে 1 ঘন্টা আধা ঘন্টা 45 মিনিট পরে আমরা তোমাদেরকে একটা কেস হওয়ার পরে আধা ঘন্টা পরে সাইড চেঞ্জ করাবো। সাইড চেঞ্জ করে যারা গাইনিতে ছিল কেস লিখতেছিল তারা অপসে যাবা, অপসের যারা ছিল তারা গাইনিতে যাবা। কেস শেষ হওয়ার পরে তোমাদেরকে আমরা ওইখান থেকে বাইরে আমরা একটা জায়গায় বসতে দেই, তারপর একজন একজন করে যাদের ভাইবা বাকি আছে তাদের ভাইবা চলতে থাকে। তো ভাইবা শেষ হওয়ার পরে আবার হচ্ছে আমরা কেসে ডাকবো অপস গাইনি, যাদের এরকম করে রোল নাম্বার দিয়ে বলে দেওয়া হবে কার কোনটা আছে, তো কেস দিবা, অপসের কেস দিবা, গাইনির কেস দিবা, সেই অনুযায়ী চলতে থাকবে। বুঝতে পারছো এখন সিস্টেমটা? এখানে তোমাদের কেস হচ্ছে 2টা, একটা অপস কেস একটা গাইনি কেস, আর সাথে সাথে কেস নিজেরা লিখতে থাকবা আর এদিকে বোর্ড ভাইবা দিতে থাকবা। ওই কেস লেখার পরে কেস যখন সবার শেষ হয়ে যাবে, সময় শেষ হবে, তখন সবাইকে সাইড চেঞ্জ করা হবে, যে যেটা বাকি ছিল সেটা লিখবা আর এদিকে বোর্ড ভাইবা চলতে থাকবে। চলার পরে হচ্ছে একটা সময় পরে আমরা তোমাদেরকে কেস লেখা হয়ে গেলে বাইরে তোমাদেরকে আরেকটা জায়গায় বসায় দেব, আর এদিকে বোর্ড ভাইবা শেষ হলো, তারপরে একটু সময় গ্যাপ দিয়ে, তেমন গ্যাপ না, একটু সময় 5-10 মিনিট গ্যাপ দিয়ে কেস পরীক্ষা শুরু হবে, এই আর কি। এখন আর কোনো এখানে তোমাদের পরীক্ষা কিভাবে হয় কোনো আর কিছু জানতে চাওয়ার আছে হইলে বলো। এখন আর তো একদিন বাকি তোমাদের ক্লাসের, কালকেই তো ক্লাস শেষ। ম্যাম কেস কেস আর ভাইবা দুইটাই কি ম্যাম সব কি একদিনই হয়? হ্যাঁ, একদিনই হবে। অসপি শুধু আলাদা হবে একদিন, মানে এটা হচ্ছে ওই যে সব মেডিকেল কলেজে শাহজালাল ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা আছে সবার একদিন একই সময়ে অসপি হবে। একই সময়ে অসপি হবে, অসপির কোয়েশ্চেন তো আলাদা আলাদা হবে না, রিটেন যেরকম হয় একই সাথে ওইরকম আর কি। অসপি সবাই আলাদা একই দিনে হবে, তোমাদের যাদের পরীক্ষা শেষ হবে তারাও মানে যাতে বাইরে যেতে না পারে আমরা এই জন্য এত যাই হোক এটা ব্যবস্থা করা, একদিন অসপি আর আরেকদিন কেস আর ভাইবা। ঠিক আছে, প্রথমেই কেস সবাইকে দিয়ে দেওয়া হবে। কেস সকালে 8টার সময় আসবা, 8:30টার ভিতরে আমরা কেস দিয়ে দিব, কেসে বসায় দিব। অপস কেস গাইনি কেস আলাদা করে সবাইকে রোল নাম্বার অনুযায়ী বসায় দিব। আর বাই দিস টাইম একটু পরেই কেস শুরু হলো, ম্যাডামরা সবাই চলে আসবেন, আসার পরেই কেস দেওয়া হয়। তো ওনারা যখন বলবেন 5-10 মিনিট পরে হয়তো ওনারা একটু চাটা খাবেন, তারপরে হচ্ছে তোমাদের বোর্ড ভাইবা শুরু হয়ে যাবে, আর এদিকে কেস লিখতে থাকবা। ঠিক আছে, আর তোমাদের কারো কোনো পরীক্ষার দিনের ব্যাপারে আর কিছু জানার আছে বলো? কোনো জানার কারো কোনো জানার ইয়ে নাই তাই না? রোল নাম্বার 10 তোমার কথা বোঝা যাচ্ছে না, বলো ভালো করে আবার বলো। আর গাইনির কেসগুলা কি কি কমন? ম্যাম অফস আর গাইড বলে দিবেন। অফিসার গাইনিতে কি কি কেস থাকে? জি ম্যাম। আচ্ছা লিখো, অফসের কেস তো পড়ানো হয়েছে যা যা সেগুলাই। অফসের কেসে তোমাদের আমি প্রথম দিনই বলছিলাম কি কি থাকে, তাও আবার বলতেছি, এগুলা লিখে রাখবা আর গুছায় ফেলবা। তোমরা যে এতদিন কেন এগুলা গুছাও নাই আমি প্রথম দিকেই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। অফসে যদি 15 জনের পরীক্ষা থাকে, মোটামুটি ধরো 5 জন 6 জন পিপুরিয়াম কেস পাবা। ঠিক আছে, পিপুরিয়াম হচ্ছে সবচেয়ে মানে ইজিলি অ্যাভেলেবল। ঠিক আছে, অ্যান্টিনেটাল কেস তো ডেলিভারি হয়ে যায় বা কমপ্লিকেশন থাকে, তো পিপুরিয়ামের কেস থাকবেই, এটা ভিডির পরে অথবা সিজারের পরে।
আফটার ভিডি আফটার সিএস। ঠিক আছে, 1 নাম্বার লিখো পিপুরিয়াম, পিপুরিয়াম ভিডি প্লাস সিএস দুইটাই। তারপরে থাকবে হচ্ছে ইয়ের কেস, ওই অ্যান্টিনেটাল কেস থাকবে, অ্যান্টিনেটাল সাথে প্রেগন্যান্সি উইথ ধরো ইউটিআই, প্রেগন্যান্সি উইথ ফলস লেবার পেন, প্রেগন্যান্সি উইথ প্রিএক্লাম্পসিয়ার কেস থাকতে পারে। এপিএইচ বা প্লাসেন্টা প্রিভিয়া সাধারণত কম দেওয়া হয়, যদি অন্য কেস থাকে তাহলে দেওয়া হয় না, কারণ হচ্ছে এখানে ওই পারঅ্যাবডোমেন এক্সামিনেশন এগুলো করলে প্লাসেন্টা প্রিভিয়া একটু পেশেন্টের সমস্যা, ব্লিডিং টিডিং হতে পারে, শুরুতে দেওয়া হয় না। এই যে তিনটা বললাম, সাথে প্রেগনেন্সির সাথে তোমার শুধু প্রেগনেন্সি থাকে না, টুইন থাকতে পারে, টুইন প্রেগনেন্সি উইথ পি। তারপরে হচ্ছে যেগুলো খুবই কমন জিনিস সেগুলো পড়বা। ইউটিআই তো থাকলে বা ফলস লেবার পেইন থাকলে তো অবশ্যই আমরা দিব। তারপরে পি পেশেন্ট পাবা, প্রিএক্লাম্পসিয়া অবশ্যই পাবা। তারপরে তোমার ইয়ে পাবা, জিডিএম সাধারণত না, মানে মোটামুটি যদি না থাকে তাহলে জিডিএম দেওয়া হয়, বেশি কঠিন টঠিন প্রশ্ন তেমন করা হয় না, জিডিএম থাকতে পারে। আর হচ্ছে এই তো যেগুলা বললাম, ঠিক আছে অপশন, বুঝতে পারছো? তারপরে হচ্ছে ধরো একটা পেশেন্ট কি বুঝি নাই, বলো। বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, তাহলে অবসের কেস তোমাদের কমন জিনিসগুলাই তোমরা পাবা, কমন যেগুলা বলা হয়েছে, যেটা বল পিপুরিয়াম মাস্ট অবশ্যই বললাম তো, আর পি পাবা, তারপরে জিডিএম পাবা, টুইন পাবা, টুইন থাকতে পারে, তারপরে হচ্ছে সিএস নরমাল পিপুরিয়াম ফলোইং সিজারিয়ান সেকশন। আচ্ছা, একটা জিনিস বলো তো, পিপুরিয়ামের কেস তো তোমরা পড়ছো, এখন পিপুরিয়ামের কেসে ধরো ভিডি হয়েছে, তাহলে হচ্ছে একদম লাস্টে কি বলবা? সো ফ্রম হিস্ট্রি এন্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন মাই ডায়াগনোসিস ইজ, কি বলবা বলো তো? পিপুরিয়াম কেস তো পড়ানো হয়েছে, ম্যাডাম বলছেন যে পিপুরিয়াম অনেক হয়েছে আর দেওয়ার দরকার নেই, ওরা অনেক পারে, বলো তো কি বলবা? একজন বলো। রোল নাম্বার 1 কই? ওই দেখো রোল নাম্বার 1 নাই, অ্যাবসেন্ট। রোল নাম্বার 2 অ্যাবসেন্ট। রোল নাম্বার 3 আসছে? ম্যাম 2 আছি ম্যাম। 2 বলো, তাহলে তোমার ডায়াগনোসিসে কি বলবা? পিপুরিয়ামের টাইম ম্যাম। হ্যাঁ, পিপুরিয়ামের ধরো আজকে কালকে একটা পেশেন্টের ভিডিও হয়েছে, তোমাকে আজকে এই পেশেন্ট কেস হিসাবে দেয়া হলো, তোমরা পিপুরিয়ামের কেস লিখছো না? লিখছিলা কি? পিপুরিয়ামের তো অনেক পড়ানো হয়েছে, আমি এবার তোমাদের পিপুরিয়াম এই জন্য আমি দিছি, ম্যাডাম বলছেন যে পিপুরিয়াম অনেক পড়ানো হয়েছে, তারা পারে। কি লিখছো বলো তো, কি লিখবা? একদম লাস্টে তোমাকে কি মানে তোমার ডায়াগনোসিস কি? ধরো একটা তোমাকে হিস্ট্রি ম্যাডামরা একজন চেক করতেছেন, দুইজন ম্যাডাম কিন্তু হিস্ট্রি নেবেন, চারজন তো এক্সামিনার থাকবে, দুইজন হচ্ছে অপস নেবেন, দুইজন গাইনি নেবেন, তার মধ্যে একজন নেবেন তোমাদের খাতাটা, হিস্ট্রি খাতাটা তোমাদের হাতে নেবেন, নিয়ে চেক করতে থাকবেন, আরেকজন কোয়েশ্চেন ক্রস করবেন। এখন একজন তো হিস্ট্রি দেখতেছেন, তো আরেকজন বলবেন এই তোমার ইয়ে বলো, ডায়াগনোসিস বলো, তখন তুমি কি বলবা বলো? রোল নাম্বার 2। My diagnosis is second postnatal day of normal vaginal delivery with normal purpurium. আচ্ছা, এখন এই পেশেন্টের যদি ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে কি নরমাল বলবা? না ম্যাম। নরমাল কখন বলবা আর অ্যাবনরমাল কখন বলবা? ম্যাম নরমাল পিউরিয়াম বলতে হলে ম্যাম কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যেমন ম্যাম নো মানে মাদার কোনো কমপ্লেইন করবে না, ব্রেস্ট অ্যাবনর্মালিটি থাকবে না, লকিয়ার ডিসচার্জ নরমাল থাকবে, তারপরে ম্যাম জেনারেল এক্সামিনেশনে কোনো অ্যাবনর্মালিটি থাকবে না, আর ইনভলিউশন অফ দ্য ইউটেরাস নরমালি হবে। আচ্ছা, ঠিক আছে, এইসব ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে হচ্ছে ইট ইজ এ হোয়াই ইট ইজ নরমাল পিপুরিয়াম এন্ড হোয়াই ইট ইজ অ্যাবনরমাল পিপুরিয়াম, এটা জিজ্ঞেস করতে পারে। সবাই এটা খেয়াল রাখবা যে কখন নরমাল কখন অ্যাবনরমাল। যখনই অ্যাবনরমাল থাকে তখন অ্যাবনরমাল কেন, এটা জন এক্সামিনেশনে আমি ব্লাড প্রেশার পেশেন্টের কমপ্লেইন না থাকে, তুমি ব্লাড প্রেশার বেশি পাইছো, সেটা তো অ্যাবনরমাল না। বিপি বেশি তো ভালো, নরমাল লাগে, তার বিপি বেশি, সেটা তো অ্যাবনরমাল থাকলে অ্যাবনরমাল। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে তাহলে এইগুলা হচ্ছে অপসের কেস।
বুঝছো? আচ্ছা, এখন আসো যে কে জানি জিজ্ঞেস করছিল, রোল নাম্বার 10 মনে হয়, গাইনির কেস কি কি থাকে? গাইনির কেস তো জানোই তো সবাই। গাইনির কেসের মধ্যে আর অবসের ক্ষেত্রে, সরি, অবসের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি যে অবসে যখন বলবা তাহলে হচ্ছে এত গ্রেভিটা উইথ কত গ্রেভিটা, কত উইকস প্রেগন্যান্সি, এখন কি সমস্যা নিয়ে আসছে, তার যদি আগে হিস্ট্রি অফ প্রিভিয়াস 1 CS থাকে বা 2 CS থাকে সেটা উল্লেখ করতে হবে। না থাকলে নাই, আগে যদি সব বিডি থাকে তাহলে হচ্ছে এটা বলার দরকার নেই যে উইথ 4 BD 2 BD, এগুলো বলার দরকার নেই। কিন্তু আগে যদি একটু কোনো সার্জারি থাকে বা আগে যেটা বললাম সিজারিয়ান সেকশন যদি থাকে, সার্জারি মানে সিজারিয়ান সেকশন, তাহলে হচ্ছে তোমাকে সেটা বলতে হবে যে উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ সিজারিয়ান সেকশন। ঠিক আছে? আচ্ছা, এখন বলো যে আচ্ছা গাইনির কেসে কি কি থাকবে? গাইনির কেস এগুলো তো শুনছোই সবাই, তাও আবার আরেকটু বলে ফেলি। প্রলাপস খুবই কমন, কারণ প্রলাপসের কেস বেশি পাওয়া যায়, প্রলাপস পাবাই সবাই। প্রলাপসের তোমাদের হচ্ছে পিভি করার কোনো ইয়ে নাই। ও অপসের ক্ষেত্রে প্রমও থাকতে পারে, প্রিটার্ম প্রিমেচুয়ার রাপচার অফ মেমব্রেন, প্রম থাকবে অপসের কেসে, পোস্ট ডেটেড প্রেগন্যান্সি থাকবে, এগুলো থাকলে দেয়া হবে প্রম, পোস্ট ডেটেড প্রেগন্যান্সি। প্রিটার্ম লেবার তো আর থাকবে না, লোয়ার অ্যাবডোমিনাল পেইনের সাথে ডিডি হিসাবে আসবে, প্রিটার্ম লেবারও তোমাদের জানতে হবে যখন কেসে আসবা। আর কারণ কেস আগের দিন যদি যতই আমরা বলি, আমরা তো চাই তোমরা যাতে ভালো করো, আমরা যতই বলে দিই যে এই কেস তোমরা পড়ো বা ইয়ে করো, কিন্তু সব কেস যদি সকালে রাতে ধরো ছুটি হয়ে গেল বিকালের দিকে, আবার সকালে এসে যে নতুন কেস গুলা ভর্তি হয় রাতের, সেগুলো তো যদি ইয়ে থাকে তাহলে দেয়া হয়। তো ওই জন্য আর কি কমন গুলা যাতে পারো সেই জন্য মাথায় রাখবো। প্রম, প্রম থাকতে পারে, পোস্ট ডেটেড থাকতে পারে। আর কি আইইউজিআর পির সাথে থাকবে একটু, আইইউজিআর পির সাথে আলাদা করে না, পির সাথে থাকতে পারে আইইউজিআর। ঠিক আছে? আইইউজিআর তো কোনো প্যাথোলজি ছাড়া সাধারণত হয় না, কনস্টিটিউশনালি হইতে পারে, কিন্তু এই জন্য বললাম আর কি। আচ্ছা, এখন গাইনি কেসের মধ্যে থাকবে হচ্ছে প্রলাপস সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি দেওয়া হয়, সেকেন্ড ডিগ্রি ইউটেরোভেজাইনাল প্রলাপস। ঠিক আছে? আর সাথে হচ্ছে তোমাদের এটা থাকলো অ্যাবডোমিনাল মাস, যে কোনো মাস থাকতে পারে, সেই মাস হইতে পারে কি ফাইব্রয়েড হইতে পারে, ওভারিয়ান টিউমার হইতে পারে, এইগুলো থাকবে, ওভারিয়ান টিউমার, ফাইব্রয়েড, এইউবি, এগুলো থাকবে তোমাদের কেস। আর খুবই কমন জিনিস যেটা হচ্ছে এই রোগীগুলা আমাদের আশেপাশেই থাকে, অ্যাবর্শন এবং পোস্ট অ্যাবর্শন পাবাই, মাস্ট পাবাই। 2-3টা কারণ, এই যে অ্যাবডোমিনাল মাসেলের রোগী মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে আসতে চায় না, এরা ওই পরীক্ষা এতদিন চলে, এদেরকে আনতে মানে একটু ঝামেলা হয়। কিন্তু অ্যাবর্শনের কেস তো প্রতিদিন আসে, অ্যাবর্শন হয়ে গেছে মানে পোস্ট অ্যাবর্শন মানে ডিএনসি হয়ে গেছে, পোস্ট ডিএনসি কেস আমরা দেই, অথবা আজকে ডিএনসি হবে, অ্যাবর্শন ইনকমপ্লিট অ্যাবর্শন নিয়ে আসছে, এরকম কেস দেওয়া হয়। তো এই আর কি মোটামুটি এগুলাই। আর মোলার থাকলে মোলারও পাবা, মোলার কেস থাকলে অবশ্যই মোলার পাবা, মোলার পড়বা, মোলার পড়ানো হয়েছে সব। গুছাও এখন কেস গুলা, প্রত্যেকটা কেসের হিস্ট্রি সহ একটা প্রোফর্মা, একটা মানে আইডিয়াল একটা লিখে রাখো, তারপরে যাতে এটার সাথে মানে এই এই ওই ইয়েতে ফালাই দিবা, মানে সিকোয়েন্সে, যাতে তোমার ঝামেলা না লাগে। মোটামুটি সবার কি সব সিমটম থাকবে নাকি? কেসের একটা টেকনিক হলো গিয়ে তোমার কমন সিমটমে ফালাবা রোগীটাকে, কমন সিমটম জানবা, একটা হিস্ট্রি, আইডিয়াল একটা হিস্ট্রি নিজেরা লিখে রাখবা। বা কোনো জায়গায় তো এখন তো অনেক হিস্ট্রির খাতা টাতা পাওয়া যায় সিনিয়রদের জুনিয়রদের, বা তোমাদেরকে আগে তো আমরা চেক করে দিতাম, যাদেরটা ভালো হতো তাদেরকে বলতাম যে সবাই এটা নাও। তো ওইরকম করে প্রত্যেকটা কেসের, যেসব কেসের নাম বললাম, ফাইব্রয়েড, ওভারিয়ান টিউমার, তারপর সিএস সার্ভিক্স সাধারণত আমরা দেই না, সিএস সার্ভিক্স মানে আনইউজুয়াল দেওয়া হয়। আর এই কেসগুলা নিজের কাছে প্রত্যেকটা রাখবা। আর এই কেসের, এই পেশেন্টের, তোমার স্পেসিফিক পেশেন্টের সব কি তোমার নিয়ম মতো তো পেশেন্ট বলবে না, একটু এদিক সেদিক করে এটাকে গুছাবা। এই জিনিসটা যেন থাকে যে আমাকে কিভাবে ওইটার মধ্যে, তাহলে উল্টাপাল্টা বললে ম্যাডামরা উল্টাপাল্টার দিকে চলে যাবে।
ওই লাইনে থাকতে হবে। তোমরা তো কেস পরীক্ষা দাও নাই কখনো, বা তোমাদের এই কয়দিন কোনো ইয়ে হয় নাই, মানে আনইউজুয়াল কিছু শুনলেই ম্যাডামরা জিজ্ঞেস করবে কেন হইলো, কেন এটা। তো প্রত্যেকটা জিনিসের ইউজুয়াল লাইনে থাকার চেষ্টা করবা। আমি কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতে পারছো? কেসের চিফ কমপ্লেইন্সে আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো, বিশেষ করে গাইনি কেসের? জি ম্যাম। আর তোমার ক্লাসের কেউ নাই নাকি রে? রোল নাম্বার শাখাওয়াত সবাই কি ঘুমাচ্ছে? রোল নাম্বার 40 কই? ওই দেখো নাই, দেখছো? রোল নাম্বার 62 ম্যাম Yes, নেট ma'am. সমস্যা 40%। তোমরা কি শোনো, অনেক পরে শোনো নাকি, নাকি আওয়াজ আমার কথা শোনা বোঝা যায় না? ম্যাম আমাদের নেট প্রবলেম করে, কেটে আসে। কেটে আসে? আচ্ছা ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা আইডিয়াল হিস্ট্রি নিজেদের কাছে রাখবা প্রত্যেকটা কেসের। তো সেই অনুযায়ী পরীক্ষায় মাথার মধ্যে এইগুলা নিয়ে যাবা, সেই অনুযায়ী ওইখানে ফালাবা। বেশি এদিক সেদিক এখানে সেখানে করতে যাবে না। পেশেন্ট বিভিন্ন কথা বলবে, এই বলবে সেই বলবে। আর তুমি যদি একটা ডেফিনিট মাস পেটের মধ্যে থাকে আর তুমি যদি এটাকে না দেখাও তাহলে তো ফেল করবা, এটা তো ডেফিনিট। তারপরে ডায়াগনোসিস যদি একদম উল্টাপাল্টা হয়, তুমি প্রলাপসের রোগী, তুমি তাকে ফাইব্রয়েড বলে যদি কেস হিসাবে দাঁড় করাও, সেটাও কি হবে সেটাই বুঝতে পারতেছো, বলার কিছু নাই। তো ওই জিনিসগুলা মাথায় রাখবা, কেস গুলা গুছিয়ে ফেলো, নিজেরা নিজেরা গুছাও, পড়লে পারলে আমাদেরকে মানে ইয়ে করবা যে এইভাবে এই টপিকের কেসটা হইলে আমরা কি এই জিনিস লিখবো নাকি, এই জিনিস করব নাকি। কেস যদি ভালো না হয় তাহলে হচ্ছে তার মানে পরীক্ষাটাই শেষ হয়ে গেল, বুঝছো? এটা অনেক বড় ব্যাপার। বোর্ড ভাইবা মোটামুটি পারে, মোটামুটি সবাই কিছু তো না কিছু পড়ে আসে। আর বোর্ড ভাইবায় সব ওই যে তোমাদের ইয়ে থাকে, লটারি তুলা এগুলা থাকে, মাঝে মাঝে ম্যাডামরা কার্ডের মধ্যে কোয়েশ্চেন থাকে সেগুলা থেকে দেয়। তো মোটামুটি পারে, খারাপ পারে না যে সেটা না, খারাপ পারে না, সব টপিক থেকে হয়তো 5 নাম্বার উঠে যায়। তো কিছু তো পারে না, সেটা তো আর আছেই। কেসটা যাতে প্রেজেন্টেশনটা সুন্দর হয়, কোয়েশ্চেন আনসার এক্সামিনেশন সবকিছু আর কি। তো ঠিক আছে, আর কোনো পরীক্ষা নিয়ে আর কোনো কথা আছে বলো? ম্যাম, অ্যাবডোমিনাল এক্সামিনেশন কি আমাদের করা লাগবে যে সব কেসে? অবশ্যই অ্যাবডোমিনাল এক্সামিনেশন তো করবাই। ম্যাম আমাদেরকে ফার্দার তো শেখানো হয় নাই। শিখানো হয় নাই তো আর কি আর বলবো এখন। ইয়ে হোক, তোমাদের পরীক্ষার আগে তো তোমরা আসবা, বা পরীক্ষার আগে তো ক্লাস তো হবে নিশ্চয়ই, তখন এসে শিখবা আর কি। তোমরা কি ওই মেডিসিন সার্জারিতে মাস মাস এক্সামিনেশন শিখছো না, অ্যাবডোমিনাল মাস এক্সামিনেশন? জি ম্যাম, ওগুলো পারবো, কিন্তু ম্যাম যে কিছু জিনিস আছে না, যে গ্রিপ দেখা, যেমন ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, এগুলা, তারপরে এগুলা তো ম্যাম আমরা পারি না। তোমরা পারো না এখন, কি করবা, দত্ত বইয়ের ছবি দেখো, আর যখন আসবা ক্লাস যখন শুরু হবে তখন আমরা মানে চেষ্টা করবো আর কি তোমাদের এই জিনিসগুলো তোমরা থিওরিটিক্যালি পড়ো। এই এক্সামিনেশনের জন্য এত চিন্তার কিছু নাই। ক্লাস পরীক্ষা যখন হবে তখন ক্লাস তো কিছু না কিছু নেওয়া হবে, তাই না? সেটা তখন এটাকে কভার করবা। তোমরা থিওরিটিক্যাল পড়াশোনা করো, অন্য পড়াশোনা করো, এক্সামিনেশন দেখানো যাবে, এটা নিয়ে চিন্তা করিও না। তোমরা বইয়ে পড়ো এক্সামিনেশনটা কিভাবে করে, কিভাবে কি হয়, আর এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা পড়াই দিব। ক্লাস ইয়ে শেষ হোক, পরিস্থিতি আর একটু ইমপ্রুভ হোক, যখন খুলবে সবকিছু পরীক্ষার আগে তো অবশ্যই তোমরা আসবা, তাই না? তখন দেখানো হবে। এমনি অন্য কিছু পড়তে থাকো, অন্য কিছু গোছাও আর কি, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আর হচ্ছে কিভাবে ওই যে প্রলাপসেরটা টোটালি হচ্ছে তোমার হিস্ট্রি থেকে, হিস্ট্রি আর ওই পেশেন্টের হিস্ট্রি থেকে, তুমি তো প্রলাপস দেখতেছো না। তারপরে অ্যাবডোমিনাল মাস যেটা ওভারিয়ান টিউমার, মিডলাইনে মেইনলি কি থাকে, মিডলাইনে থাকে হচ্ছে ইউটারাসটা বড়, মিডলাইনে তো ইউটারাসটাই বড় হইতে পারে। সেটা হচ্ছে তোমার তুমি একটা মাস যখন তোমাকে ডেসক্রিপশন করতে বলবে তখন হচ্ছে তার সেটা কোথায় আছে, সাইড সাইজ। আর আমরা কি কি দেখি একজন বলো তো, একটা মাসের ডেসক্রিপশন দাও তো, কিভাবে মাসটা ডেসক্রাইব করে? রোল ম্যাম নাম্বার সাইড,
বলো। সাইড শেপ, তারপরে ফিক্সিডিটি উইথ আন্ডারলাইং স্ট্রাকচার, তারপরে মুভেবল কিনা, দেন প্রথমে হচ্ছে মোবিলিটি, তারপরে ফিক্সিটি, জি ম্যাম তারপরে সারফেস, সারফেস, তারপরে হচ্ছে বলো। তারপরে আবার টেম্পারেচার। লোকাল টেম্পারেচার, ওই মাসের এখানে যে লোকাল টেম্পারেচারটা কতটুকু, ফিক্স মোবিলিটি, ফিক্সিটি উইথ আন্ডারলাইং স্ট্রাকচার এন্ড ওভারলাইং স্কিন, ঠিক আছে। তারপরে সাইড টু সাইড মুভমেন্ট করে কিনা, অ্যাবাভ ডাউনওয়ার্ডস মুভমেন্ট করে কিনা। যখন একটা মাস তোমাকে ওভারিয়ান টিউমার পাবা, তখন সাইট 9 কোয়াড্রেন্টের কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেই অনুযায়ী তো কোয়াড্রেন্ট 9টার নাম মনে রাখবা, সেই কোয়াড্রেন্ট অনুযায়ী ভাগ করবা। মিডলাইন স্ট্রাকচার যদি হয় তাহলে হাইট অফ ইউটেরাস অনুযায়ী এটা বলতে হবে, বুঝতে পারছো? অথবা হচ্ছে তুমি দুইটা কথা বলছি, কিন্তু মিডলাইন স্ট্রাকচার একটা বলছি আর একটা হচ্ছে এমনি একটা মাসের কথা বলছি। ধরো ওভারিয়ান অ্যাডনেক্সাল মাস যদি হয় তাহলে তো সাইডেই থাকবে মেইনলি। আর তোমার মিডলাইন স্ট্রাকচার হলে ফাইব্রয়েড হইতে পারে, এডিনোমায়োসিস হইতে পারে। এডিনোমায়োসিস চাল তো তোমাদের কম দেওয়া হবে, তো তাও থাকতে পারে। এডিনোমায়োসিস হইতে পারে, ফাইব্রয়েড হইতে পারে। তো এইগুলা হচ্ছে তোমার হাইট অফ ইউটেরাস দেখে, হাইট অফ মানে এত উইকস অফ প্রেগনেন্ট ইউটেরাস সাইজ, এইভাবে তুমি ডেসক্রাইব করতে পারো। অথবা তুমি ফিতা দিয়েও দেখতে পারো, যদি মিডলাইন হয়, মিডলাইনে তো ইউটেরাসের মাপ অনুযায়ী। আর যেটা অ্যাডনেক্সাল মাস, যেটা তুমি এমনি পাবা, সেটার এই কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা, তারপর এখানে ট্যাপ দিয়ে তুমি কত ধরো 8 তুমি একদম 6 এর নিচে হলে তো এটা পেলভিসই থাকবে, এত নিচে তো তুমি পার অ্যাবডোমেনে পাবা না। ধরো 10 × 8 সেন্টিমিটার, ঠিক আছে। লেন্থ কতটুকু, ব্রেথ কতটুকু, সারফেসটা কিরকম, সারফেসটা নডুলার কিনা অথবা স্মুথ কিনা, তারপরে টেম্পারেচারটা দেখলা, তারপরে মোবিলিটি, এগুলা দেখলা। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমি কি বলছি? জি ম্যাম। এই তোমার আর কেউ, আর সবাই বুঝে গেছো না? শুধু ওই রোল নাম্বার 15 সাক্ষাতের সমস্যা, আর কারো কোনো সমস্যা নাই? তোমাদের কারো কোনো সমস্যা নাই, তাই না? ম্যাডাম একটা রিটেন রিলেটেড একটা কোশ্চেন ছিল আর কি। বলো। ম্যাডাম যদি এরকম একটা সিনারিও থাকে যে 20 ইয়ার্স ওল্ড ওমেন, প্যারা 1, ALC 6 months, complaining of continuous dribbling of urine following her difficult home delivery 6 months back, এই সিনারিতে মানে এখানে যদি ম্যাডাম একটা 1.5 মার্কসের মানে এখানে তো আমরা বুঝতে পারতেছি যে মানে অবস্ট্রাক্টেড লেবার হয়েছে। এখন এখানে যদি ম্যাডাম 1.5 মার্কসের একটা কোশ্চেন থাকে যে হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দিস কন্ডিশন, তো এক্ষেত্রে ম্যাডাম আমরা মানে কতটুকু বা কিভাবে কি লিখবো? 1.5 মার্কসের মানে কি, হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস না হোয়াট না ইজ ম্যাডাম ইওর মানে কজ? ম্যাডাম প্রথমে তো মানে থাকবে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস, এটা হচ্ছে একটা কোশ্চেন। এরপরে বি নাম্বারে আছে যে হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দিস কন্ডিশন। আচ্ছা, সেটা তো তুমি হোয়াট ইজ দ্য ডায়াগনোসিসে কি লিখবা? এটা হচ্ছে ভেসিকোভেজানাল ফিস্টুলা, জি ম্যাডাম, সেটা তো বেসিক্যালি বুঝছো? ফিস্টুলা, হ্যাঁ এটা হ্যাঁ, বুঝছি। তারপরে এটা লিখবা ডিউ টু অবস্ট্রাক্টেড লেবার ডিফিকাল্ট ডেলিভারি এট হোম, এটা লিখলা 2 জি নম্বরে। ম্যাডাম। যদি 1.5 মার্কের, তো 1.5 মার্ক হলে তুমি এখানে ওই, আর এরপরে নাম্বারে কত দিছে, এরপরে কত এরপরেটাতে কোশ্চেন সি তে ম্যাডাম কোশ্চেন সি তে দিছে যে হাউ উইল ইউ কনফার্ম দিস ডায়াগনোসিস, 2 মার্কস এখানে। আচ্ছা কনফার্মস, তাহলে হচ্ছে তুমি এখানে এখানে ওই প্যাথোলজিটা একটু লিখবা। অবস্ট্রাক্টেড লেবার ডিউ টু কেন হলো, মানে এটা তো হোম ডেলিভারি ছিল, প্রলংড অবস্ট্রাকশন ছিল, সেটার জন্য ফিটাল হেড আর কম্প্রেশন, কম্প্রেশনে ফিটাল হেড আর পিউবিক সিম্পাইসিস টু বনি পার্টের মধ্যে ইয়েটা ছিল, ব্লাডার 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 ছিল। বেসটা ব্লাডার বেস প্রলং টাইম ছিল, হওয়ার জন্য এখানে কি হয়েছে, অনেক নেক্সট ক্ষণ ইসকেমিক থাকার পরে নেক্রোসিস। ইসকেমিয়া হয়েছে, তারপর হচ্ছে নেক্রোসিস হয়ে স্লাফিং আউট হয়ে গেছে, হওয়ার পরে এখানে ফিস্টুলার ট্র্যাক্ট ফর্ম হয়েছে। এই তো, আর কিছু না। জি আর ম্যাডাম। কিভাবে ডায়াগনোসিস করবা সেটা তো তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবা। ক্লিনিক্যাল যেগুলা আমরা যে টেস্ট গুলা করি সেগুলা ডাই টেস্ট আছে, অনেকগুলো টেস্ট আছে, এগুলো করবা। সাথে হচ্ছে তোমার এনসিলারি ইনভেস্টিগেশন কিছু থাকে, সেই অনুযায়ী সেটা হচ্ছে তোমার যে ইনভেস্টিগেশন। এখানে কিন্তু শুধু ইনভেস্টিগেশন না, হাউ ইউ ডায়াগনোসিস বললে এখানে কিন্তু ভেসিকোভেজানাল ফিস্টুলা পিওরলি ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, বুঝতে পারছো? আমরা এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করে এটাকে কনফার্ম করতে পারি। এখানে আমরা মিথাইল ব্লু টেস্ট, ডাই টেস্ট যেটা, সেটা আমরা করতে পারি। মানে ফিস্টুলার সাইট
মার্জিন, ইয়ের সাথে বোনের সাথে বোন, তারপরে এটা কমপ্লেক্স ফিস্টুলা না সিম্পল ফিস্টুলা, এগুলো আমরা হচ্ছে এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করে করব, আর সাথে কিছু কিছু রিলেটেড ইনভেস্টিগেশন করে। ঠিক আছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারো? তুমি ওই যে 2 নম্বরের মানে 2 নাম্বার বি যেটা 1.5 মার্কস, তো তোমার এক এক কথা লিখলে তো হবে না, তুমি দু একটা কথা এটা লিখতে পারো, এটাই আর কি, এটাই যাচ্ছে, আর কিছু না। জি ম্যাডাম। আর কোনো সমস্যা কারো আছে নাকি? বলো বলো। যদি আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ কোন একটা ডিজিজ দেয়, তাহলে কি ম্যাডাম একদম হিস্ট্রি থেকে সব লিখে আসবো? আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ এ ডিজিজ মানে যে কোনো একটা ডিজিজে? কোন একটা ডিজিজ যদি দেয়। হ্যাঁ হ্যাঁ, তুমি তো পুরাটাই ম্যানেজমেন্ট বলতে গেলে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এইটা যেটা তুমি দেখবা যে নাম্বার কতটুক, মানে ইয়ের পাশে ওই কোয়েশ্চেনের পাশে নাম্বার কতটুক আছে সেটার উপরে, কোয়েশ্চেনের নাম্বারের অনুযায়ী তুমি লিখবা, কারণ ম্যানেজমেন্ট বলতে তো সবকিছু বোঝায়। এখন সবকিছু লিখতে গিয়ে 5 নাম্বারের প্রশ্ন যদি তুমি এই 20 মার্কের মতো লিখতে থাকো, তাহলে তো তোমার সময় চলে যাবে। কিন্তু এই জিনিসগুলা তোমাকে টাচ টাচ করতে হবে, টাচ টাচ করতে হবে। বলো ক্লাসে, বলো এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো, গো ক্লাসে ক্লাসে। আচ্ছা পরে মাপ নেবেন। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রবলেম বলো। এইটা হ্যাঁ, তুমি ওই যে রোল নাম্বার 62 যা বলছে সেটা হচ্ছে ইয়েতে হিস্ট্রি লিখবা, পেশেন্টের হিস্ট্রি মানে সাইন সিমটমস, ঠিক আছে? তুমি নাম্বারটা দেখবা সাইন সিমটম কতটুক লিখছে, তারপরে হচ্ছে সাইডেন মানেই তো হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, আর ইনভেস্টিগেশন লিখবা, আর ট্রিটমেন্ট লিখবা। আউটলাইন এটা তোমার নাম্বার খেয়াল রাখতে হবে, 20 নাম্বার যদি হয় তাহলে বড় করে লিখবা, 10 নাম্বার হলে সেই অনুযায়ী লিখবা, 10 নাম্বার হলেও মোটামুটি একটু বড় করে লিখতে হবে, আর 5 নাম্বার হলে ছোট ছোট করে লিখতে হবে, নাম্বারটা খেয়াল রাখবা। ঠিক আছে? 62 আর কোন বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, আর কোনো সমস্যা পরীক্ষা নিয়ে বলো। পরীক্ষার কোনো কোয়েশ্চেন তোমরা দেখছো বুঝো নাই এরকম বলো, আর কোনোটাতে কোনো প্রবলেম আছে কিনা, না হলে আমরা অন্য টপিকসে যাই। সব তোমাদের পার্টোগ্রাফ আমি যেটা পড়েছিলাম সেটা তোমাদের লাগবে, আর হচ্ছে এই শারমিন ম্যাডামের পরের ক্লাসটা করবা, ওর ক্লাসটা হচ্ছে ওই যে ইয়েগুলা দিবে, ওইগুলা হচ্ছে মানে ভালো করে দেখে নিবা, যেগুলা স্পেসিমেন ইয়ে টিয়ে। আর এখন মনে হয় তোমাদের, আমরা মাঝে আগে ফটো ছবি দেওয়া হইতো, এখন ওই আসল জিনিসটাই থাকবে সামনে। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমরা তোমাদের মনিটর আমাকে বললো যে তোমাদের ওই অপারেটিভ গাইনোকোলজিক্যাল অপারেশন গুলাতে মানে একটু সমস্যা আছে, মানে কি ধরনের সমস্যা, এটা তো ক্লাস হয়েছিল মনে হয়, মানে কোন জায়গাটা তোমাদের প্রবলেম এগুলাতে আমাকে একটু বলো। গাইনোকোলজিক্যাল অপারেশনস এর মধ্যে কোন জায়গাতে মানে মানে কি বুঝো নাই বা কতটুকু পড়তে হবে সেটাতে, নাকি মানে কতটুকু কি করব বলো। তোমাদের কোন জায়গাতে প্রবলেম, এখানে যার প্রবলেম আছে বলো আমাদেরকে, এটা তো ডিসকাস করার জন্যই তোমাদের, আমরা তো এমনি তো রুটিন ক্লাস তো শেষ হয়ে গেছে, এটা এর কথা বলে না, তাদের সমস্যা যদি তারা না বলে কে, আমি কি বুঝতে পারবো তোমাদের কোন জায়গায় সমস্যা? 15 রোল নাম্বার 15 বলো তো কে বল, মানে কি প্রবলেম, মানে কি জানতে চাচ্ছ তোমরা? ম্যাম আমাকে আছে, আমি গ্রুপে বলছিলাম, তো গ্রুপে একজন বলছিল, তো ও এখন বলতেছে যে ওর প্রবলেম নাই। ওর প্রবলেম নাই?
আচ্ছা যাই হোক, আমি মানে যেহেতু একটু তোমরা জানতে চাচ্ছ, আমি এগুলা পড়া হয়েছে, এগুলা বারবার একই জিনিস বলার কিছু নাই। তো যে কোনো অপারেশনে আমি জাস্ট কি কি পড়তে হবে সেগুলা, পরীক্ষায় কি কি কোয়েশ্চেন ধরে এগুলো একটু বলে দিই, ঠিক আছে? জি পরীক্ষায় ম্যাম। ধরে ধরে রিটেন মানে ওইরকম তো পড়ানোই হয়েছে, এখন পরীক্ষায় কি কি জিজ্ঞেস করা হয় সেগুলো আমি একটু বলি তোমাদেরকে। যে অপারেটিভ গাইনোকোলজি যেটা আমাদের টপিকস, সেই টপিকস থেকে পরীক্ষায় অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে, রিটেনেও থাকতে পারে, ভাইবা বোর্ডে তো থাকবেই। তারপরে হচ্ছে কেসে যখন তোমার প্রলাপস পড়বে তখনও থাকবে। সো এটা অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই, এই সব দিক থেকেই তোমার থাকবে। আচ্ছা, তো এখন অপারেটিভ গাইনোকোলজির ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে এখানে কিছু মেজর অপারেশন থাকে আর কিছু মাইনর অপারেশন থাকে। তো এখন মাইনর অপারেশন কিছু, মেজর অপারেশন কিছু থাকবে। মেজর অপারেশন করার আগে আমাদের কিছু, তোমাদেরকে এটা রিটেনে কোয়েশ্চেন থাকে, হাউ উইল ইউ প্রিপেয়ার এ পেশেন্ট ফর মেজর সার্জারি, গাইনোকোলজিক্যাল সার্জারি। তাহলে প্রি অপারেটিভ প্রিপারেশন, কিছু ইনভেস্টিগেশন, পোস্ট অপারেটিভ এডমিশন অফ দ্য পেশেন্ট, পোস্ট ডিউরিং অপারেশনের সময়, মানে এখন প্রি অপারেটিভ প্রিপারেশন যদি জিজ্ঞেস করে, প্রি অপারেটিভ প্রিপারেশন মানে কি, একটা পেশেন্টের যে evaluate the health status, কিভাবে আমরা evaluate the health status of an individual who may be otherwise healthy, মানে টোটাল একটা হেলথ স্ট্যাটাস একটা পেশেন্টের আমরা এখানে দেখবো। তো তোমরা এখানে ইয়েগুলা করবা, হচ্ছে এটার প্রি অপারেটিভ প্রিপারেশনের অবজেক্টিভস পড়বা। অবজেক্টিভস এর অর্থই হলো যে একটা পেশেন্ট যখন আমাদের কাছে একটা অপারেশনের জন্য আসবে, তার হেলথ স্ট্যাটাসটা কিরকম সেটা আমরা দেখবো। তারপরে হচ্ছে তার বেসলাইন কিছু ইনফরমেশন লাগবে, যেটা টু প্রিভেন্ট ডিউরিং অপারেশন এন্ড পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। তারপরে যদি ইফ শি অর শি, তো আমাদের এখানে শি হ্যাজ এনি প্রিভিয়াস মেডিকেল ডিসঅর্ডার, তাহলে হচ্ছে উই উইল গিভ হার ফার্দার অ্যাটেনশন। তাকে আমরা নর্মাল করে তারপরে হচ্ছে আমরা যদি ইলেকটিভ সার্জারিতে যাব, সেটাতে মেজর সার্জিক্যাল অপারেশন ইলেকটিভ সার্জারিতে সেটাকে আমরা নর্মালাইজ করে তারপরে হচ্ছে সার্জিক্যাল অপারেশনে যাব। আর ইনভেস্টিগেশনস মাস্ট বি ডান, অথবা ইনভেস্টিগেশন শুড বি ডান প্রায়র টু এডমিশন, কারণ এডমিশন নিয়ে দিনের পর দিন তাকে বসায় রেখে ইনভেস্টিগেশন, আমরা আমাদের এখানে যেহেতু যেসব পেশেন্ট গুলা ওর পেশেন্ট বাইরে থেকে করে আসতে পারতেছে না, আমরা করাই, আমরা ডায়াগনোজড হয়ে যেসব পেশেন্ট আসে তারা অনেক ক্ষেত্রেই করা থাকে, আনডায়াগনোজড যেটা থেকে আমরা হচ্ছে এখানে তাকে ইনভেস্টিগেশন করাই। কিন্তু রুটিন তোমার যদি থাকে যে রুটিন একটা আমরা করব, তাহলে হচ্ছে পেশেন্টকে এডমিশন দিয়ে আস্তে 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 করলে টাইম কিছুটা কনজিউমিং হবে, কিন্তু আদারওয়াইজ তাকে রেখে আমরা করব। সাথে সাথে তার যদি কোনো আদার মেডিকেল প্রবলেম থাকে সেটাকে মিনিমাইজ করে করতে হবে। এখানে কোয়েশ্চেন থাকবে প্রি অপারেটিভ প্রিপারেশন অফ এ পেশেন্ট, সেটার ক্ষেত্রে প্রি অপারেটিভ ক্ষেত্রে কিন্তু শুধু গাইনোকোলজিস্ট বা সার্জন দেখবে না, সাথে তোমার আরেকজনের আরেকটা গ্রুপ ডক্টরের এখানে ক্লোজ একটা ভূমিকা থাকে, তারা হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট। তোমরা যখন ইন্টার্নি শুরু করবা, পাকু পাকু শব্দটা খুব শুনবা, পাকু করতে পাঠানো হবে তোমাদেরকে, জুনিয়ররাই পাকু নিয়ে যায়। পাকু মানে কি, প্রি অ্যানেস্থেটিক চেকআপের সাথে যাবে, পেশেন্টের সব ইনভেস্টিগেশন করা আছে, আবার অ্যানেস্থেসিওলজিস্ট পুরো পেশেন্টটাকে দেখে সে ওকে কিনা, তার অ্যানেস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, কি অ্যানেস্থেসিয়া দিবে, জিএ দিবে না স্পাইনাল দিবে, সেগুলাকে ঠিক করবে। আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে যে ধরো এই পেশেন্টের অ্যাবডোমিনাল স্টিক্টমি হবে, কি কি ইনভেস্টিগেশন করতে হবে, আর তুমি বা তোমাকে একটা কেসে বলবে যে রুটিন ইনভেস্টিগেশন, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ইউ উইল ডু ফর দিস পেশেন্ট। অনেক সেক্ষেত্রে আমরা কি বলি, ফর ডায়াগনোসিস এন্ড ফর ম্যানেজমেন্ট পারপাস। ফর ডায়াগনোসিস পারপাসে হচ্ছে ওই ডিজিজ রিলেটেড ডায়াগনোসিসের জন্য যে ইনভেস্টিগেশনটা লাগে সেইটা, আর ম্যানেজমেন্ট পারপাসের জন্য আমাদের লাগবে যে ম্যানেজমেন্ট আমরা কি করতেছি,
ম্যানেজমেন্টের জন্য যেহেতু এখানে অ্যানেস্থেটিক চেকআপের জন্য বা অ্যানেস্থেশিয়ার পেশেন্ট সুট কিনা আছে কিনা সেটা দেখার জন্য আমাদের এই জিনিসটা লাগবে, বুঝতে পারছো? অ্যানেস্থেশিয়াকে সে সুইটেবল কিনা সেটা দেখার জন্য আমাদের টেস্ট করতে হবে এখানে। তো এখন হচ্ছে কি কি একটা জিনিস আমাকে বলো তো যে কি কি আমরা রুটিন চেকআপের মধ্যে কি কি দেখি, এটা সব সময় জিজ্ঞেস করবে এবং উল্টাপাল্টা লাগাবা তোমরা। একজন বলো, রোল নাম্বার 14 বলো, ফারজানা পিঙ্কি। রোল নাম্বার 14। রোল নাম্বার 34 আছে? জি ম্যাম। তুমি বলো তো কি কি ইনভেস্টিগেশন করবা। একটা এটা কিন্তু সব সময় জিজ্ঞেস করবে যখনই তোমাকে কেসে ধরবে। ম্যাম রুটিন কি কি ইনভেস্টিগেশন এই ডায়াগনোসিসের জন্য না, ম্যানেজমেন্টের জন্য, মানে ট্রিটমেন্ট পারপাসে। রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে ম্যাম ব্লাডে হচ্ছে সিবিসি করব, সিবিসি উইথ ইএসআর, তারপর ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, এইচবিএস, এডি, বিডিআরএল। বিডিআরএল গাইনিতে বলার দরকার নাই, ঠিক আছে? গাইনিতে বিডিআরএল বলার দরকার নেই। আচ্ছা ম্যাম। দেন হচ্ছে আমরা ইউরিন আরএমই করব, সিরাম ক্রিয়েটিনিন, র্যান্ডম ব্লাডের মধ্যে হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার থাকবে, তারপর হচ্ছে ইউরিনে হচ্ছে ইউরিন আরএমই, দেন হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন। তুমি এক লাইনে বলো ব্লাডের মধ্যে কি কি দেখবা তুমি, তারপরে হচ্ছে ইউরিনে কি কি দেখবা, আলাদা আলাদা করে বলো, তাহলে হচ্ছে ঝামেলা লাগবে না। মোটামুটি 9টা ইনভেস্টিগেশন আমরা কমনলি করাই। ধরে ধরে বলো তো ব্লাডে কি কি বলো। ব্লাডে হচ্ছে সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, তারপর হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার, এইচবিএস, এজি, আর হচ্ছে ক্রিয়েটিনিন বলছো? হ্যাঁ সিরাম ক্রিয়েটিনিন, আর ইউরিনে হচ্ছে ইউরিন আরই, দেন আমরা এক্সরে পিএ ভিউ করতে পারি, আর হচ্ছে ইসিজি করতে পারি। আচ্ছা, চেস্ট এক্সরে প্রিভিউ, ইসিজি করতে পারি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এগুলাই কমনলি, এগুলা যেন ভুল না হয় এইগুলা করে আমরা কি করব তাকে। সে হচ্ছে আমাদের ইয়ের জন্য ওই তোমার আরেকটা অনেক ক্ষেত্রে অনেকে সিরাম ইলেকট্রোলাইট করায়, ঠিক আছে? ইলেকট্রোলাইট আমরা অনেক ক্ষেত্রে করি, কিন্তু অনেকে আবার এটাকে রুটিন হিসাবে মানে ইয়ে করতে চায় না। যদি ম্যাডামরা আরো জিজ্ঞেস করতে করে তাহলে ইলেকট্রোলাইট বলবা। মেলিগনেন্সির কেস যদি হয় তাহলে লিভার ফাংশন বলতে হবে, ঠিক আছে? রেনাল ফাংশন তো বলছেই, লিভার ফাংশন বলতে হবে। এক্সরে ইসিজি বললা, ঠিক আছে? এই মোটামুটি আমাদের হচ্ছে। আর সাথে প্রত্যেক কেসে এইগুলো কমন, আর সাথে যদি ওই কেসে রিলেটেড যদি কিছু এক্সট্রা থাকে সেই অনুযায়ী বলতে হবে, বুঝছো? আর না হয় মোটামুটি এগুলো কমন। এছাড়া তারপরে তোমাদেরকে কেস হিসাবে এইগুলা জিজ্ঞেস করে যে পোস্ট অপারেটিভ। আচ্ছা, এখন গাইনির কেসে মানে অপারেশনের মধ্যে তোমাদের তো অনেক কিছু পড়ানো হয়েছে। মেজর অপারেশনের মধ্যে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি পড়ানো হয়েছে? অ্যাবডোমিনাল হিস্টেক্টমি পড়ানো হয়েছে নাকি? জি ম্যাম। আচ্ছা, ডিটেইলস হয়েছে পড়ানো, মানে টোটাল পুরা সবকিছু? ম্যাম ব্রিফলি আলোচনা হয়েছে আর কি। আচ্ছা, এখানে তোমাকে অ্যাবডোমিনাল হিস্টেক্টমির মধ্যে তোমাকে জানতে হবে যে হোয়াট ইজ অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। হিস্টেক্টমি কি জিনিস সেটা তো জানোই। আর হিস্টেক্টমির মধ্যে টু টাইপস, মানে দুই রুটে করা হয়, অ্যাবডোমিনাল, ভ্যাজাইনাল। আর এই দুইটা তার মধ্যে হচ্ছে ল্যাপারোস্কোপিকও হয়। এখন হচ্ছে এটা আমরা তো অ্যাবডোমিনালি, তো অ্যাবডোমিনাল এন্ড ভ্যাজাইনাল। আর একটা আছে ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড ভ্যাজাইনাল হিস্টেক্টমি। তো এই টাইপস গুলো তোমরা জানবা। সাথে হচ্ছে হিস্টেক্টমি যেটা অ্যাবডোমিনাল রুট দিয়ে করা হয় সেটা হচ্ছে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। তার কি কি টাইপস আছে এখানে টাইপস পড়তে হবে। টোটাল আছে, সাবটোটাল আছে, প্যান হিস্টেক্টমি আছে, এক্সটেন্ডেড আছে, আর হচ্ছে রেডিক্যাল হিস্টেক্টমি। এই টাইপস গুলো পড়বা। টাইপস এর পড়ার পরে তোমরা তোমাদেরকে পরীক্ষা ইন্ডিকেশনস জিজ্ঞেস করা হয়
কমন ইন্ডিকেশনস অফ হিস্টেক্টমি, বুঝছো? অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, কমন ইন্ডিকেশনস অফ অ্যাবডোমিনাল হিস্টেক্টমি। তারপরে এখানে কোয়েশ্চেন থাকে যে হিস্টেক্টমির কমপ্লিকেশনস গুলা কি কি, ওইভাবে ভাগ করে বলবা। এগুলো সব হয়েছে ডিউরিং অপারেশন, আফটার অপারেশন, ঠিক আছে? ডিউরিং অপারেশনে কি কি প্রবলেম হয়, আফটার অপারেশনে কি কি প্রবলেম হয়, এই কোয়েশ্চেন কমপ্লিকেশনস গুলা কিন্তু থাকবে, একদম মাস্ট। এই কমপ্লিকেশনস গুলা পড়বা, এগুলা পড়ানো হয়েছে সব তোমাদের। এগুলো আমি আরেকটা জিনিস পড়াইতে চাইছিলাম আজকে, এগুলো বলে বলে আমার টাইমটা শেষ হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল গেল, ভেজাইনা। এখন আসো অ্যাবডোমিনালে আর যেটা লাগবে, যে মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় যে ক্ল্যাম্প কয়টা লাগে ইয়েতে, অ্যাবডোমিনাস্টেক্টমিতে কমনলি। এই জিনিসগুলো পড়বা, কমনলি কয়টা ক্ল্যাম্প লাগে, যারা একটু ভালো পারবা টারবা তারা আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এই অ্যাবডোমিনাস্টেক্টমি থাকবে আরেকটা ছোট অপারেশন, যেটা ডিএনসি, ডায়ালিটেশন ইভাকুয়েশন, ডি এন্ড ই এন্ড সি। এইটা একদম মানে সবকিছু জানতে হবে ডিএনসি সম্পর্কে। তোমাদের অ্যাবর্শনের কেস থাকবে, সেই অ্যাবর্শনের কেসে হচ্ছে আরেকটা লাগবে। আচ্ছা বলো তো, ডিএনসি করতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে? এটা কি তোমাদের বলছে কেউ? ম্যাডামরা নিশ্চয়ই পড়াইছেন। জি ম্যাম। এটা লাগবে তখন, বলো কেউ। ম্যাডাম সিম স্পেকুলাম, বলো। ভলসেলাম, সিম স্পেকুলাম, ভলসেলাম, হ্যাগার্টস ডাইলেটরস, এরপর হচ্ছে ম্যাডাম কিউরেটর, আর হচ্ছে কিডনি ট্রে, যেটা কিউরেটার না কিউরেট। কিউরেট। আর আর কি লাগবে? ম্যাডাম কিডনি ডিশ যেটা আছে। কিডনি ডিশ দিয়ে কি লাভ? স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ লাগবে না? জি ম্যাডাম। স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ লাগবে এখানে। এটাতেও তোমার মানে এগুলো জিজ্ঞেস করে যে আমি যখন 5th ইয়ারে পড়তাম তখন আমাদের ইয়ে ছিল না, অস্পি তো বেশি দিন আগে হয়নি, অস্পি হয়েছে ভাইবা বোর্ডে যাওয়ার পরেই প্রথমেই বলছে, তখন ইনস্ট্রুমেন্ট বোর্ড হয়ে গেতে থাকতো। বলছে যে ডিএনসির ইনস্ট্রুমেন্ট গুলা মানে কোনটা কোন মানে ক্রোনোলজিক্যালি সাজাও অ্যাকর্ডিং টু ইউজ, মানে কোনটা কোন আগে পিছে এইভাবে সাজাইতে বলছে, বুঝতে পারছো? তো এই ডিএনসির ইনস্ট্রুমেন্ট অবশ্যই জিজ্ঞেস করে। প্রথমে সিমস থাকবে, ভলসেলাম দিয়ে ধরবা এন্ট্রি রিলিফ অফ দ্য সার্ভিক্স। তারপরে এর আগে প্রথমে পেশেন্টকে তো পিভি টুভি তুমি করলা, পিভি করে তো হাইট অফ ইউটেরাস তো তুমি একটা ধারণা পাবাই পারভেজন এক্সামিনেশন করে। এন্ট্রি রিলিফ অফ দ্য সার্ভিক্স তুমি ধরবা ভলসেলাম দিয়ে। তারপরে হচ্ছে তুমি ইউটেরাইন সাউন্ড লাগবে, ইউটেরাইন সাউন্ড দিয়ে হাইটটাকে মেপে নিবা। নেয়ার পরে তুমি হচ্ছে প্রথমে স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ দিয়ে যে প্রোডাক্ট গুলো আছে, আমরা কেন করি ডিএনসি ইন্ডিকেশনটা কি? ডিএনসির ইন্ডিকেশন কি? স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ দিয়ে আমরা কি আনবো? প্রোডাক্ট অফ কনসেপশন কে নিয়ে আসবো, আর পরে আমরা হচ্ছে জেন্টেল কিউরেট করি। তাহলে কিউরেটেজ দিয়ে জেন্টেল কিউরেট করি। এখন এইখানে তোমাকে ডিএনসির ইন্ডিকেশন জিজ্ঞেস করবে, শুধু কি অ্যাবর্শনে করা হয় না আর কোথাও করা হয়? বলো। এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিয়াসিসে ডিএনসি হয় না রে, এন্ডোমেট্রিয়াসিসে ডিএনসি হবে নাকি? ইনফার্টিলিটিতে অনেক ক্ষেত্রে আমরা করা হয়, এটা হচ্ছে ডিএনসি করে আমরা স্যাম্পলটা করি। তারপরে হচ্ছে তোমার ফ্র্যাকশনাল কিউরেটেজ করা হয় এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে। ইন্ডিকেশন পড়বা, ইন্ডিকেশন বইয়ে দেখে নিবা, ডিএনসি একদম টোটো যেন পারো, ইভাকুয়েশন এন্ড কিউরেটেজ, ঠিক আছে? এখন মোস্ট কমন ইন্ডিকেশন তো হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শনে তাহলে আমরা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ দিয়ে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আমরা নিয়ে আসি। আর লাস্টলি আমরা কি করি? জেন্টাল কিউরেটিস করে, যেগুলা ইউটেরাসের ওয়ালের সাথে একদম লেগে থাকে, স্পঞ্জ দিয়ে আনা যায় না, সেগুলোকে জেন্টাল কিউরেটিস দিয়ে কিউরেট দিয়ে আনতে আনতে হয়, যে কিউরেটিস করে, ঠিক আছে? এখন হচ্ছে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ডিএনসি? কমপ্লিকেশনস কি কি হইতে পারে? ম্যাম ইমিডিয়েট কমপ্লিকেশন আর রিমোট কমপ্লিকেশন আছে এখানে। বলো। ইমিডিয়েট কমপ্লিকেশন হচ্ছে ম্যাম ইনজুরি টু দ্য সার্ভিক্স হতে পারে, তারপর হচ্ছে হ্যামোরেজ হতে পারে, আর হচ্ছে গাটে ইনজুরি হতে পারে, ইনফেকশন হতে পারে ম্যাম, অ্যানেস্থেটিক হ্যাজার্ড। আর রিমোটের মধ্যে হচ্ছে ম্যাম
সার্ভাইকাল ইনকম্পিটেন্স হতে পারে। আর হচ্ছে ইউটেরাইন সাইনিকিও ডেভেলপ করতে পারে। আচ্ছা ঠিক আছে, যা বলছো অনেক সুন্দর বলছো। এখন যে তোমার পারফোরেশন বললো না, পারফোরেশন বলছো? না ম্যাম, পারফেকশন বলিনি। মেইনটা হচ্ছে পারফোরেশন, ঠিক আছে। যখন আমি ধরো ইউটেরাসের হাইট আমি ভালো করে বুঝি নাই, না বুঝে আমি ইউটেরাইন সাউন্ডটাও ঢুকাইলাম, একদম এমন করে ঢুকাইলাম যে দেখার জন্য জোরে ঢুকাইলাম, আমি স্পঞ্জ দিয়েও দিলাম, দিয়ে যদি ইনফেক্টেড একটা ইউটেরাস থাকে তাহলে ভিগোরাসলি যদি আমি এরকম মানে করি তাহলে কি করব, পারফোরেশন করে ফেলতে পারি। বুঝতে পারছো? জি ম্যাম। পারফোরেশন আমি করে ফেলতে পারি। এখন পারফোরেশন করার পরে তখন আমি কিভাবে বুঝবো যে আমার পারফোরেশন হয়ে গেছে? আচ্ছা আগে বলো যে কিভাবে তুমি বুঝবা যে তোমার ডিএনসি যে করতেছো ইনকমপ্লিট অ্যাবর্শনের জন্য তোমার প্রসিডিউরটা কমপ্লিট হয়েছে, বলো তো কিভাবে বুঝবা যে তোমার প্রসিডিউর কমপ্লিট হয়েছে? এটা তো ধরবেই, অ্যাবর্শনের কেসে তো মানে থাকবে এবং জিজ্ঞেসই করবে। বলো 34 বলছিলা, বলো না, অসুবিধা নাই, যা পারো বলো, ভুল হলে তো অসুবিধা নাই। রোল নাম্বার 34 জি ম্যাম, মনে পারবা না? পড়ছে। 15 বলো, রোল নাম্বার 15। ম্যাম এটা পারবো না আমি। পারবা না? আচ্ছা তুমি হচ্ছে এখানে কি থাকবে, যদি তোমার কমপ্লিট হয়ে যায় যে আমার ডিএনসি কমপ্লিট হয়ে গেছে, তাহলে হচ্ছে এখানে গ্রেটিং সেন্সেশন আসবে, বাবুল আসবে, ঠিক আছে। আগে তো তোমার ব্লাডের সাথে মিক্স হয়ে হয়ে প্রোডাক্ট অফ কনসেপন আসতেছিল, তখন হচ্ছে বাবুল আসবে ওইটার সাথে। আর গ্রেটিং সেন্সেশন যখন আমি কিউরেট করব তখন গ্রেট হবে। গ্রেট করা বুঝো? গ্রেট করা বুঝা যে নারকেল কুড়ানো, যে এটা বুঝো নাকি? কুড়াইছো না তো কোনোদিন? আমিও ভালো করে পারি না কুড়াইতে। তো গ্রেটিং জি একটা ম্যাম করাইছি। কুড়াইছো, যে গ্রেট গ্রেট করা যে সেন্সেশন সেইটা। আর গ্রিপিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট মানে আমরা কি করি, গ্রিপিং আমরা কি দিয়ে করতেছিলাম, আমরা কিউরেট ঢুকাইছিলাম। তো যখন আমার মনে হবে যে ইন্টারনাল ওয়াস, আমরা এক্সটার্নাল ওয়াস দিয়ে পাস করে ইন্টারনাল ওয়াসটাকে ডাইলেট করে, আমরা ডাইলেট করি কি ইন্টারনাল ওয়াসটাকে আমরা ডাইলেট করি। ডাইলেটেশন অফ হুইচ ওয়াস এক্স নট এক্সটেন্ডিং টু ইন্টারনাল ওয়াস, ইন্টারনাল ওয়াসটাকে ডাইলেট করে আমি কিউরেটটাকে ঢুকাইছিলাম। এখন ঢুকানোর পরে তাকে আমরা কি করছি, যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন গ্রিপিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট মনে হবে যে এটাকে ধরে আছে, গ্রিপ করে আছে, ইন্টারনাল আছে। আর এখানে ওই তোমার বাবলটা আসবে, ঠিক আছে। তাহলে আমি বুঝবো যে আমার এই প্রসিডিওরটা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো প্রোডাক্ট এখানে নাই। তো এখন তুমি যদি করতেছো দেখো হঠাৎ করে লস অফ রেজিস্ট্যান্স হয়ে গেল। লস অফ রেজিস্ট্যান্স মানে কি, মানে এই ইনস্ট্রুমেন্ট এমন ভাবে গেছে যে ইউটেরাসটাকে পারফোরেট করে, মানে ইউটেরাসকে ফুটা করে বাইরে চলে গেছে। বুঝতে পারছো? এটা হচ্ছে পারফোরেশন। তখন তুমি মানে ইনস্ট্রুমেন্ট তুমি ঢুকাচ্ছ, তুমি তো একটা মাপ নিছিলে আগে ইউটেরাসে, এখন সেই মাপ ছাড়াই দেখো সে যাচ্ছে তো যাচ্ছেই। আর তুমি পার অ্যাবডোমেনে হাত দিলেও বুঝতে পারবা যে তোমার যদি এটা ডাইলেটর বা কিউরেট হয় সেটা পার অ্যাবডোমেনে অনেক ক্ষেত্রে লিনেন থিন পেশেন্ট থাকলে ফিল করা যায়, ঠিক আছে। আর ব্লিডিং আসবে, অনেক বেশি ব্লিডিং আসবে। তো তখন আমরা কি করি, সাথে সাথে এটা জিজ্ঞেস করবে যে হাউ উইল ইউ, মানে যদি তুমি বুঝো, ইফ ইউ আইডেন্টিফাইড দ্যাট there is a perforation during the procedure, what will you do? Then I will immediately stop the procedure, ঠিক আছে। and evaluate the patient vital parameters, আমি এগুলো দেখবো যে পাস ব্লাড প্রেশার এগুলো ঠিক আছে কিনা, ব্লিডিংটা কিরকম, অল্প ব্লিডিং আসতেছে না বেশি আসতেছে, এখন কোন টাইপের ইনস্ট্রুমেন্ট দিয়ে হয়েছে। যদি ছোট কিউরেট দিয়ে হয়, অনেক ক্ষেত্রে কি হয়, ছোট যদি ইয়ে থাকে পারফোরেশনের হোলটা থাকে, অনেক ক্ষেত্রে অটোমেটিক্যালি হিলিং হয়ে যায়। কিন্তু বড় যদি ইনস্ট্রুমেন্ট দিয়ে হয়, পারফোরেশনটা বড় হয়, তখন আমার ল্যাপারেটমি করতে হবে। কিন্তু আমি পেশেন্টকে অবজার্ভ করব, সাথে সাথে আমি পেট খুলে ফেলবো না, আমি পেশেন্টকে অবজার্ভ করব যে সে স্টেবল আছে কিনা সেটা দেখব, ঠিক আছে।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারফোরেশন করে একদম গাট পারফোরেশন হয়েছে, আর এই তোমার স্পঞ্জ দিয়ে একদম গাট পর্যন্ত এই বাইরে বাইরে নিয়ে চলে আসছে। তো এগুলা যদি থাকে তাহলে হচ্ছে গাট ইনজুরি হলে আমার সার্জন ডাকতে হবে। তারা যেটা করে এন্ট্রিয়ান অ্যানাস্টোমোসিস যাই করে করলো, তারপরে আর ওই অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। তো বুঝতে পারছো, প্রথমে আমি অবজার্ভ করব, পেশেন্টের ভাইটালস গুলো দেখবো, অবজার্ভ করব, তার ব্লিডিং দেখবো, অ্যান্টিবায়োটিক দিয়ে রাখবো, এনপিও করে রাখবো। তারপরে দেখা যায় যে পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করতেছে এবং হচ্ছে তার ব্লিডিং বেশি আসতেছে, তখন আমরা তাকে ল্যাপারোটমি করে রিপেয়ার অফ দ্য পারফোরেশন সাইট। আর দেখা যায় যদি যে ইউটেরাসের স্টেকটমি আমরা সাধারণত করা হয় না এই ক্ষেত্রে, স্টেকটমি যদি মানে অনেক বেশি হয় যে ইউটেরাস না রাখার মতো, সেই ক্ষেত্রে করতে পারো। কিন্তু ল্যাপারোটমি করে অ্যাকর্ডিং টু মানে ফাইন্ডিংস অনুযায়ী ডিসিশন নেব। সাধারণত আমরা রিপেয়ার অফ পারফোরেশন সাইটটাই সাধারণত করি। বুঝতে পারছো এখন ডিএনসির সমস্যা জি ম্যাম। জি ম্যাম। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। এটা কিন্তু অ্যাবর্শনের কেসে আছে, তো এই জন্য আমি বারবার বললাম যে এটা করবাই। আর ইন্ডিকেশন শুধু অ্যাবর্শন ছাড়াও ইয়ের আছে ডিএনসি ডাইলাটেশন, সরি ডায়াগনস্টিক থেরাপিউটিক দুইভাবেই আমরা করতে পারি। ডায়াগনস্টিকে কোন 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 ক্ষেত্রে, সাধারণত ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা দেখি। ডায়াগনোসিস মানে আমি জাস্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াম থেকে স্যাম্পল নিয়ে আসলাম, করে আমার হচ্ছে সিক্রেটরি ফেজে আছে কিনা সেটা দেখলাম, এটা হচ্ছে ইনফার্টিলিটি কেসে। তার তারপরে আমি হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে করি, পোস্ট মেনোপজাল ব্লিডিং এ করি, এগুলাতে আমরা করি। আর হচ্ছে যে থেরাপিউটিক মানে আমরা ওই যে ইউবিতে করতে পারি। ইউবিতে আমি ডায়াগনস্টিক থেরাপিউটিক দুইটাই করি। করলে কি হবে, আমরা হচ্ছে এটা নেক্রোস টিস্যু কিছু স্লাফ টিস্যু বের করে ফেললাম এন্ডোমেট্রিয়ামে, তাহলে পরের সাইকেলে তার ব্লিডিংটা একটু কম হয়। এছাড়া হচ্ছে আমরা ইনকমপ্লিট অ্যাবর্শনে তো করলামই থেরাপিউটিক, আইইউডি রিমুভাল করতে পারে, ইন্ট্রাইউটেরাইন যেটা ওই ডিভাইস, সেটাও ডিএনসি করে বের করা যায়। তো তোমরা হচ্ছে স্টেপ তো এগুলো বললামই, আর এগুলা বললাম তোমাদের তবে কি বলে কি কি কমপ্লিকেশন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর স্মল পারফোরেশন হলে তো এগুলো আমরা দিয়ে যেটা বললাম সেটা দেখবো। আর যদি লার্জ পারফোরেশন হয় তাহলে হচ্ছে ইন্টারনাল হেমোরেজটা বেশি দেখতে হবে, পেশেন্টের কে অবজারভেশনে রাখবো, করার পরে ল্যাপারোটমি আমার লাগতেও পারে, ঠিক আছে? আচ্ছা, এই আর ভেজাইনাল হিস্টেক্টমি তো তোমাদেরকে জিজ্ঞেস করবে, এটা হচ্ছে মেইন অপারেশন, কমন অপারেশন হচ্ছে এগুলো অ্যাবডোমিনাল ভেজাইনাল, ডিএনসি তো বললাম সেটাই। ভেজাইনাল হিস্টেক্টমি, ভেজাইনাল হিস্টেক্টমির ইন্ডিকেশন কি তোমাকে জিজ্ঞেস করবে, যে ধরো প্রলাপসের পেশেন্ট আসছে, যে হোয়াট ইজ ইউর প্ল্যান অফ ম্যানেজমেন্ট, বলো তো একজন সেকেন্ড, তোমার ডায়াগনোসিস হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইউটেরোভেজাইনাল প্রলাপস উইথ হিস্টোসিল এন্ড এক্টোসিল, ধরো এখন হোয়াট ইজ ইউর প্ল্যান অফ ম্যানেজমেন্ট? রোল নাম্বার 1 কে অ্যাবসেন্ট আজকে? রোল নাম্বার 1 কে অ্যাবসেন্ট? প্রেজেন্ট। প্রেজেন্ট। তোমাকে আগে জিজ্ঞেস করছিলাম তখন তুমি মনে ছিল না, এখন জয়েন করছো নাকি? আমি একটু দেরি হয়েছিল ম্যাম জয়েন করতে। দেরি হয়েছিল? তোমরা তো রাতের ক্লাসে দেখি ইচ্ছা মতো আসো, 65 পেশে ইয়ে স্টুডেন্ট, 67 আসছে 54। আর প্রেসে ওই তোমাদের ওই রোল নাম্বার 15 সে সবগুলার প্রেজেন্ট দিয়ে রাখে। সাখওয়াত, তুমি কিন্তু বেশি মানে ফ্রেন্ডদের সাথে ইয়ে করতেছো, আমি তো নিজেই দেখতেছি এরা কয়জন আসছে। আচ্ছা ঠিক আছে, রোল নাম্বার 1 বলো, তুমি কিভাবে ম্যানেজ করবে একটা বিএইচ এর পেশেন্ট, বিএইচ না সরি আমি তো বিএইচ বলেই দিলাম, সেকেন্ড ডিগ্রি প্রলাপসের পেশেন্ট কিভাবে ম্যানেজ করবা ম্যাম, বলো? vaginal hysterectomy followed by pelvic floor repair, which is ফলোড বাই anterior. না, উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার। ভ্যাজিনাল হিস্টেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার। এখন প্রলাপসের মেইন ট্রিটমেন্ট কি, ভ্যাজিনাল হিস্টেক্টমি অর পেলভিক ফ্লোর রিপেয়ার, কোনটা কোনটা বলো?
পেলভিক ফ্লোর রিপেয়ার হচ্ছে তার মেইন ট্রিটমেন্ট, কারণ এটাকে আমি রেস্টোরেশন অফ দ্য সাপোর্টিং স্ট্রাকচার, এখানে আমি সাপোর্টিং স্ট্রাকচারকে আমি আবার তার আগের যতটুকু পারি আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। প্রলাপস কেন হয়েছে? সাপোর্টিং স্ট্রাকচার না থাকার জন্যই তো হয়েছে, তাই তো? এখন পেলভিক ফ্লোর রিপেয়ারের মধ্যে কি কি পড়ে? anterior colporrhaphy and posterior colpoperineopathy. সেন্টেরিয়র কলপোগ্রাফি কিসের জন্য করে? এটা এক্স্যাক্টলি জানি, কিসের? আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। এক্স্যাক্টলি বলতে পারতেছ না? আচ্ছা, অ্যান্টেরিয়র কলপোগ্রাফি, তোমরা তো প্রলাপস তো তোমাদেরকে আমি পড়াই নাই, তোমরা বলছো প্রলাপস তোমরা খুব ভালো পারো। আগের ব্যাচকে আমি প্রলাপসের কোয়েশ্চেন টেশন সব বলে দিছি, পরীক্ষাতে কি কি লাগবে। এখন প্রলাপসের যে অ্যান্টেরিয়র ওয়াল ডিফেক্ট, যেটা অ্যান্টেরিয়র ওয়াল ডিফেক্টের মধ্যে তাকে কি বলে? অ্যান্টেরিয়র ওয়াল ডিফেক্টটাকে অ্যান্টেরিয়র ওয়াল, মিডল ওয়াল, পোস্টেরিয়র ওয়াল ডিফেক্ট আছে না? তিনটা ওয়ালের তো ডিফেক্টের জন্যই প্রলাপস হচ্ছে। অ্যান্টেরিয়র ওয়ালের ডিফেক্টটাকে কি বলে? কে যে পারবা সে বলো। রোল নাম্বার 12 বলো তো। পারবা না? সিস্টোসিলের নাম শুনছো কেউ? সিস্টোসিল মনে আসতেছে না ম্যাম। কি? জি ম্যাম। সিস্টোসিলের নাম শুনছো? জি ম্যাম। সিস্টোসিল কি জিনিস বলো? 34 বলো। সাপোর্ট অফ ইউটেরাসের মধ্যে ম্যাম পিউবো সার্ভাইকাল যে লিগামেন্টটা আছে ওইটা উইকনেসের জন্য হয়। মানে কি হয় এখানে? ব্লাডারটা এখানে ব্লাডার বেস comes downwards along with the anterovaginal wall. Anterovaginal wall যখন আসে সে ব্লাডার বেসটাকেও নিচে নেমে নিয়ে আসে। তখন পেশেন্টের কি কমপ্লেইন থাকে? ইউরিনারি কমপ্লেইন তো বেশি থাকে, একটা পড়াইতে গেলে আরেকটাতে চলে যায়। তোমাদের সবকিছুতেই সমস্যা। তোমরা এখনো নিজেকে মানে ক্লাস তো 12টা পর্যন্ত হয়, এরপরে যে কি করো আমি তো সেটাই বুঝি না। সারাটা দিন বাসায় খালি মোবাইল টিপাইলে হবে নাকি রে? এগুলো কে পড়বে? প্রলাপস মনে হয় 1000 বার হয়েছে তোমাদের, যেদিন ওই থেকে ক্লাস শুরু হয়েছে সেই থেকে এখনো যদি সিস্টোসিল কাকে বলে সব কোন স্টুডেন্ট না পারে, একজন দুইজন ছাড়া। আচ্ছা, অ্যান্টেরিয়র কলপোগ্রাফি করব আমরা কাদেরকে? যাদের হচ্ছে সিস্টোসিল থাকে তাদেরকে অ্যান্টেরিয়র কলপোগ্রাফি করে ব্লাডার বেসটাকে আমরা উপরে তুলে দেব, বুঝছো? আর পোস্টেরিয়র কলপোপেরিনিওগ্রাফি হচ্ছে রেক্টোসিল, আর যেটা হচ্ছে পেরিনিয়াল ডিফেক্ট যদি থাকে সেটাকে আমরা ঠিক করে দিব, এটা এই ডিফেক্টটাকে। তাহলে এই তাহলে এখানে জিজ্ঞেস করবে যে তোমাদের, আমি আজকে তো এই টপিকস পড়ানোর কথা ছিল না, তোমরা বললা দেখি আজকে আমি এটা ইয়ে করতেছি, এখন বলতেছো তোমরা পারো এটা, এই পারার অবস্থা হইলে হবে? এন্ট্রিয়র ওয়াল ডিফেক্ট, মিডল ওয়াল কম্পার্টমেন্টের সমস্যা কি, পোস্টেরিয়র ওয়াল কম্পার্টমেন্টের সমস্যা কি, এন্টেরোসিল কোনটা, রেক্টোসিল কোনটা, পেলভিক ফ্লোর ডিফেক্ট কি, এগুলা তো জানতে হবে। তারপরে হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি কমন জিনিস এগুলা। আচ্ছা, তারপরে তোমাদের এখানে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ভেজাইনাল হিস্টেক্টমি। কে বলবা? বলো। রোল নাম্বার 39 অ্যাবসেন্ট। দেখছো এগুলা থাকে না এগুলা। তারপরে রোল নাম্বার 20 এই যে পড়া ধরতেছি এখন আস্তে আস্তে সবগুলো চলে যাইতেছে। জি ম্যাম। বলো তো কমপ্লিকেশনস কি কি হয় ভেজাইনাল হিস্টেক্টমিতে? না পারলে কোনো অসুবিধা নাই, এগুলা পড়ে নিবা। ডিউরিং অপারেশন কি কি হইতে পারে, আফটার অপারেশন কি কি হইতে পারে। ডিউরিং অপারেশন সবকিছুর একটা কমনই আছে, মেজর অপারেশনের অ্যানেস্থেটিক হ্যাজার্ড এগুলা এটা লাগাইতে পারো। আর সাথে হচ্ছে এখানে হেমোরেজ হইতে পারে, ইনজুরি টু দা সারাউন্ডিং স্ট্রাকচার। এখন ইনজুরি বলতে এখানে কোন কোন স্ট্রাকচার থাকে? এখানে মেইনলি তো ব্লাডার থাকে, রেকটাম থাকে, তাই তো? নাকি আর কিছু থাকে?
বাউল থাকতে পারে, ঠিক আছে? এগুলার তারপরে হেমোরেজ, প্রাইমারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ, রিঅ্যাকশনারি হেমোরেজ, এগুলা পড়বা। আর রিমোট কমপ্লিকেশনস কি কি হয় মোটামুটি এগুলা পড়বা। ওই তোমার অ্যাবডোমিনাল, ভ্যাজাইনাল, হিস্টেকটমি কমপ্লিকেশনস গুলা ওই রিটেনে আসতে পারে। তারপরে হচ্ছে কেসেও পাবা আর ইয়েতেও পাবা। এই তিনটা, আর ডিএনসি তো মাস্ট, এই তিনটা অন্তত পড়ে রাখো। তারপরে সালফিঙ্গোফোরেক্টমি কখন করা হয়, কাদের করা হয়, এগুলা পড়বা, ঠিক আছে? এই কমন কয়েকটা অপারেশন আছে সেগুলো একটু দেখে নিও। আর কেউ কিছু জিজ্ঞেস করবা? কারো সমস্যা আছে আর কোনো? কেস তো অনেক পড়ানো হয়েছে, ম্যাডাম অনেক কেস নিয়েছেন, কেস নিয়ে তোমাদের অনেক পড়ানো হয়েছে। কেস কি ক্লিয়ার হয়েছে? হিস্ট্রি প্রেজেন্টেশন? জি ম্যাম। হিস্ট্রি প্রেজেন্টেশনে কোনো সমস্যা নাই, তাহলে হচ্ছে যেভাবে পড়ানো হয়েছে সেভাবে পড়ো, ঠিক আছে? আর এইভাবে যে 51 জন আসো, এটা কিন্তু খুবই অ্যালার্মিং। এবং এটা মনে রাখবা যে কয়জন আসছো আর কয়জন না আসছো। তোমাদের বন্ধু শাখাওয়াত সবাইকে প্রেজেন্ট দিয়ে রাখতেছে, সে ভাবতেছে ম্যাডাম তো দেখে না, দেই সবাইকে, কেউ তো দেখতেছে না, নাকি নাকি ম্যাম শাখাওয়াত? ম্যাম 61 জন ছিল ম্যাডাম। হ্যাঁ, তারপরে পড়া ধরতে ধরতে সবাই চলে গেছে, তাই তো? ম্যাম যখন সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স থাকে তখন নাকি স্ক্রিনশট নেই। হ্যাঁ, ঠিক আছে, এই যে আরেকজনের চলে গেছে। আচ্ছা যাক, তো ঠিক আছে, তোমাদের আর কোনো সমস্যা থাকলে আজকেই লাস্ট ক্লাস, আর ইয়েটা শেষ হোক আমাদের। এই প্যান্ডেমিক সিচুয়েশন কবে শেষ হবে একদম খোদাই জানে কখন শেষ হবে, আর কি হবে, আর কখন তোমাদের নর্মাল ক্লাস আমরা নিতে পারবো। এখন তোমাদের কতটুকু ফ্রুটফুল হয়েছে, তোমরা কতটুকু এই অনলাইনে ক্লাস করে নিতে পারছো, এটা হচ্ছে তোমরা জানো। তোমাদের মানে কেমন, মানে তোমাদের ইয়েটা বলো, কি বলবো, তোমাদের কতটুক তোমরা এটাকে ইনটেক করতে পারছো বলো তো একজন? এমনি জিজ্ঞেস করতেছি, বলো তোমাদের সমস্যা তোমরা কিভাবে চাইছিলা, কি আরেকটু কিভাবে করলে ভালো হতো? কি কোনো সবাই একদম স্যাটিসফাইড এই ক্লাসে নাকি? এই যে এই কয়দিন থেকে ক্লাস হলো, কারো কোনো সমস্যা নাই? ম্যাম থিওরিটিক্যাল ক্লাস আর কেস প্রেজেন্টেশন গুলা ভালোই হয়েছে, মানে এটাতে প্রবলেম ছিল না, কিন্তু আমাদের ওই যে প্র্যাকটিক্যালটাতেই জাস্ট সমস্যা রয়ে গেছে, যে আমরা ওয়ার্ড রিলেটেড যে আমরা ক্লাসগুলো তো হয়নি এই জন্য আর কি। আচ্ছা, ওয়ার্ড রিলেটেড তো আর এখন আর করার কিছু নাই, প্র্যাকটিক্যাল এখন থিওরিটিক্যাল গুলা এখন তোমরা নিজেরা ইয়ে করে ফেলো, গুছিয়ে ফেলো নিজেরা, এটাই আর কি, আর কি বলবো। আর যতটুকু সম্ভব ক্লাস শুরু হোক, আমরা তোমাদেরকে চেষ্টা করবো আর কি, যাতে ইয়ে করা যায়, তোমাদের যে ডিফিকাল্টিস গুলো আছে সেগুলো যাতে কভার করা যায়, বুঝতে পারছো? এটা আমাদের চেষ্টা থাকবে। ঠিক আছে, আজকে তোমাদের সাথে আমার আজকে লাস্ট ক্লাস, আর কালকে তো মনে হয় গাইনিতে ক্লাস শেষ। তোমরা জি ম্যাম। হচ্ছে কোনো সমস্যা থাকলে আমাকে পার্সোনালি ফোনে বলতে পারো, যে এটা আমরা বুঝি নাই বা কোনো কিছু, আমাদের যে কাউকে রেজিস্টার যারা আছে তাদের সবাইকে। ঠিক আছে, এখন পড়ো একটু ভালো করে, একটু গুছিয়ে পড়াশোনা শুরু করো। তো ঠিক আছে, আজকে ক্লাস শেষ করতেছি। ম্যাম দোয়া রাখিয়েন আমাদের জন্য। না, দোয়া তো আছেই, এখন পড়তে তো হবে। পরীক্ষা কবে নাগাদ হবে এগুলা তো এখন কিছুই বলা যাচ্ছে না, আর আসলেই তো পরীক্ষা নেওয়া যায় না কোনো। তোমাদেরকে তো রেডি করতে হবে পরীক্ষার জন্য, নিজেদের রেডি হতে হবে তোমাদের, বুঝতে পারছো? ঠিক আছে, ভালো থাকো সবাই। সবাই একটু মনোযোগ দাও, বাসায় থেকে তো বই খাতা নাই তোমাদের, সেটা একটা অজুহাত। এতদিন থেকে এখন সব কিছু চলতেছে শুধু স্কুল কলেজ ছাড়া, বই খাতা চাইলেই আনা যায়। বই খাতা এনে পড়তে বসো, পড়তে বসো। যে ব্লকের এই সময়টা বলছিলাম একদম এই জিনিসটাই পড়ো, সেটা তো তোমরা কাজে লাগাইলা না, বুঝাইলাও না, কিছুই না। এখন যদি
এর মধ্যেও চেষ্টা করো আর কি। ঠিক আছে, ভালো থাকো সবাই।